প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। এবং আজকে আমরা কোন টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সবাই জানো যে আজকে আমরা হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আর্থিক বিবরণী, অর্থাৎ ক বিভাগ থেকে আর্থিক বিবরণীতে তোমার 2টা সিকিউ মাস্ট আনসার করা লাগবে। ইভেন এখান থেকে দেখবে এমসিকিউতে 7 থেকে 8টা এমসিকিউ আসবে। তার মানে এই চ্যাপ্টারটা যদি তুমি স্কিপ করো তাহলে কিন্তু তোমার 27 মার্ক বা 28 মার্কের মতো একটা মার্ক মিসিং হয়ে যাবে। ইভেন এটা কিন্তু কম্পালসারি যে তোমার ম্যান্ডেটরি যে দেওয়াই লাগবে, ঠিক আছে? সো অনেকে অনুরোধ করতেছে ভাইয়া আর্থিক বিবরণী সিকিউ এবং এমসিকিউ দুইটা প্র্যাকটিস করান। সো সবার অনুরোধ ক্রমে আমরা টপিকের কিছু ক্লাস, যেমন ফার্স্ট পেপারের আর্থিক বিবরণীর আমরা 2-3টা ক্লাস যা লাগে নিব একটা না, এবং যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই টপিকটাকে আমরা কভার করব। আমরা প্রত্যেকে জানি মোটামুটি যে শেষ সময় আমাদের দরকার একটা রিভিশন, বাট টপিক ওয়াইজ আমরা এই জন্যই ক্লাসগুলো নিতেছি যে আর্থিক বিবরণীতে সবারই একটা প্রবলেম থাকে এবং সবাই চায় যে শেষ সময় গিয়ে আমরা আর্থিক বিবরণীটা কী করব, একসাথে পড়ে ফেলবো এবং কিছু ম্যাথ প্র্যাকটিস করবো, যাতে পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্টলি আমরা 20-এর মধ্যে অ্যাটলিস্ট 18 বা 17 পাই, ঠিক আছে? সো আমরা ইনশাল্লাহ 20-এর মধ্যে 20ই পাবো এবং আর্থিক বিবরণী এমনভাবে শিখবো তোমার সেই লেভেলের একটা কনফিডেন্স এখনই গ্রো হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি করলে ডেফিনেটলি তুমি ইনশাল্লাহ আর্থিক বিবরণীতে আনসার করার একটা সাহস তোমার চলে আসবে এবং দেখবা যে পরীক্ষার হলে গিয়ে আনইজি ফিল করবে না এবং তোমার কাছে কোনো টার্ম অপরিচিত মনে হবে না। তুমি যদি আর্থিক বিবরণী সিকোয়েন্সটা জানো, সিকোয়েন্সটা ধরতে পারো, তাহলে ওই সিকোয়েন্স অনুসারে জাস্ট কী করবে, আনসার করবা, ঠিক আছে? সো আমরা একটু লেট করে আসছি, আমাদের নেটওয়ার্ক জনিত একটু প্রবলেম ছিল, সেই জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমরা প্রত্যেকে দ্রুত জয়েন করি এবং সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দেই, ঠিক আছে? ইনশাআল্লাহ আর্থিক বিবরণীতে আনসার করার একটা সাহস তোমার ওকে। সো অনেকেই জয়েন করে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ওয়েলকাম করছি। আমরা প্রত্যেকেই হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই, সবাই লাইভে চলে আসুক, আমরা একটু সময় নিব, ঠিক আছে? তারপর শুরু করবো, কারণ হচ্ছে একদম শুরুতেই যদি আমি শুরু করে দেই এখনই অনেকে আসার পর প্রথমে বেসিকটা কি হবে না, ক্লিয়ার হবে না। সেই জন্য যারা যারা জয়েন করছি সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। সবাই একটু মেনশন এবং হচ্ছে শেয়ার দুইটাই করে দেই, মেনশন শেয়ার দুইটাই করে দেই। তারপর হচ্ছে আমরা শুরু করব এবং আজকের স্লাইডটি আমরা যেভাবে সাজিয়েছি, তোমাদের শুরুতে যেটা করব আমরা হচ্ছে মেনলি তোমাদের বেসিকটা ক্লিয়ার করব এবং আশা করি যে সবার বেসিক অনেক বেশি ক্লিয়ার আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার যে টার্মগুলো না জানলেই নয়, সো ওইগুলোর বেসিকটা ক্লিয়ার করব এবং 10 থেকে 12টা এমসিকিউ সলভ করব, যেটা ম্যাথ, তারপর কি সিকিউ প্র্যাকটিস করব। সো ধৈর্য সহকারে কি করতে হবে, ক্লাস করতে হবে একদম A to Z, ঠিক আছে? সো আমরা যারা যারা জয়েন করছি সবাই হচ্ছে মেনশন দেই, ফ্রেন্ডদেরকে মেনশন দেই এবং একটি করে শেয়ার ডান করে দেই। তুমি জানো আর্থিক বিবরণী ব্যতীত তোমার কি A+ সম্ভব না। ইনশাল্লাহ যদি তুমি আর্থিক অবস্থার বিবরণীতে স্পেশালি সমন্বয় আইটেমগুলো যদি বুঝতে পারো এবং এই পয়েন্টটা বুঝতে পারো যে স্পেশালি কোন টার্মের সাথে সমন্বয় জড়িত এবং এই সমন্বয়টা কোনটার সাথে যাবে, তাহলে আর্থিক অবস্থার বিবরণী তুমি যখন আনসার করবা, এটা আয় বিবরণী হোক, এটা মালিকানা সত্ত্ব বিবরণী হোক, এটা আর্থিক অবস্থার বিবরণী হোক, তুমি কিন্তু বুঝতেই পারবা যে অ্যাকচুয়ালি বেতনের সাথে কি থাকে, অগ্রিম বা বকেয়া সম্পৃক্ত থাকে, আমার স্থায়ী সম্পদের সাথে অবচয়টা থাকে, এটা ধরতে পারবা, ঠিক আছে? সো এই জন্য ইম্পর্টেন্ট এই বিষয়গুলো, ওকে? লামিশা জাহান জয়েন করছে আমাদের সাথে, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা লামিশা? সো যারা যারা এখনো জয়েন করেনি দ্রুত জয়েন করি এবং সবাই একটু মেনশন দেই ফ্রেন্ডদেরকে, দ্রুত দিয়ে দেই। আমরা সরাসরি চলে যাব ক্লাসে, মূল ক্লাসে, এবং শুরুতে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব, বেসিক কনসেপ্ট। যারা আমার আগের আর্থিক বিবরণীর ক্লাসটি করছো তাদের জন্য একটু সহজ হবে এবং আমরা একটু দ্রুত যাব। তারপর যখন সিকিউ প্র্যাকটিস করব সেটা একদম স্লোলি করব, ঠিক আছে? ফারহান বাবু আমাদের সাথে জয়েন করে ফেলছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ফারহান বাবু। আমরা সবাই একটু মেনশন দেই, আমি একটু দেখতে চাই জাস্ট 30 সেকেন্ডের মধ্যে সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দেই, ঠিক আছে? জাস্ট 30 সেকেন্ড, একটু মানে আপনার দেখাচ্ছে, ওকে ভাই, আমাদের কি আর ক্লাস নিবেন না? ক্লাস কি এখনই তো হইতেছে এবং রেগুলারলি অ্যাকাউন্টিং ক্লাস হবে, সো একটু রেসপন্স বেশি চাই সবার, ঠিক আছে? ইভেন এমনভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব যাতে
তোমরা হচ্ছে হিসাব বিজ্ঞানে স্পেশালি কোনো ধরনের প্রবলেম তোমার ফেস করা না লাগে স্পেশালি, ঠিক আছে? এভরিথিং ইজ অল রাইট। ওকে, তাহলে দেখো আমরা শুরুতে কিছু কনসেপ্ট ক্লিয়ার করব যাতে তোমার এমসিকিউতে প্রবলেম না হয়, এবং ইনশাল্লাহ এইগুলো ক্লিয়ার করার পর আমরা সরাসরি চলে যাব সমন্বয় অ্যান্ট্রিগুলো সলভ করতে পারলে ইনশাল্লাহ আর্থিক বিবরণীতে সিকিউতে আমরা বেস্ট একটা স্কোর করতে পারবো, ঠিক আছে? তো এটা আমরা একটু দ্রুত কমপ্লিট করব। দেখো, প্রথমে আমার জানা জরুরি অ্যাকচুয়ালি আর্থিক বিবরণীটা কি, এটা আমাকে জানতে হবে। তো দেখো, শুরু করার পূর্বে যদি আমি একটু বলি যে আর্থিক বিবরণীটা হচ্ছে একটা নির্দিষ্ট হিসাবকালে, অর্থাৎ একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে আমার ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য আমরা যে বিবরণী প্রস্তুত করি সেটাকে বলা হয় কি আর্থিক বিবরণী। অর্থাৎ এই আর্থিক বিবরণীতে আমরা কি পাই ভাই? একটা নির্দিষ্ট বছর শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা পেয়ে থাকি। এই কনসেপ্টটুকু ক্লিয়ার করলে এখান থেকে তোমাদের 2 মার্কের মতো কমন থাকবে ইনশাল্লাহ। এই কনসেপ্টটুকু এইটুকু ক্লিয়ার করে আমরা জাস্ট একদম বেসিক যেগুলো না জানলে না এইটুকু ক্লিয়ার করে সরাসরি এমসিকিউ প্র্যাকটিস করব। স্পেশালি ম্যাথগুলা, যেই ম্যাথগুলো প্রতি বছর বোর্ড কোয়েশ্চেন আসতেছে, তারপর সরাসরি সিকিউতে। এবং আজকে যেহেতু আর্থিক বিবরণীর ফার্স্ট ক্লাস, আমরা যেটা করব তোমাদের স্পেশালি সমন্বয় অ্যান্টিগুলা অনেকগুলো সলভ করে দিব। কারণ আর্থিক বিবরণী কঠিন না, যা সমন্বয় অ্যান্টিগুলো কি আমাদের একটা ঝামেলা লেগে যায়। এবং সমন্বয় অ্যান্টিগুলো যদি তুমি একদম কনফিডেন্টলি বুঝতে পারো যে কতটুকু আয় বিবরণীতে যাবে এবং কতটুকু আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, কোন জায়গায় যাবে, তাহলে তোমার জন্য অনেক বেশি সহজ হবে আর্থিক অবস্থার বিবরণী আনসার করতে, ঠিক আছে? তো আমরা শুরু করি তাহলে। সবাই নোট খাতা নিয়ে হাজির তো? সবাই নোট খাতা নিয়ে রেডি আছে কিনা? আমরা চাই যে তুমি সাথে সাথে নোট করো, এবং আমার ক্লাস অবভিয়াসলি তুমি নতুন কিছু শিখতে পারবা, এবং সেটা নোট না করলে কিন্তু পরবর্তীতে ভুলে যাবে, ঠিক আছে ভাইয়া পুরা? মাইশা আক্তার মিম বলছে ভাইয়া অ্যাকাউন্টিং ক্লাস এভরিডে চাই। ইয়েস, আমি আজকে একটা রুটিন দিয়ে দিব তোমাদের, এভরিডে না হোক সপ্তাহে আমরা 3 দিন অথবা 4 দিন নেওয়ার ট্রাই করবো, এবং শেষ সময়ে তোমাদের একটা বেস্ট প্রিপারেশন যাতে হয় ইনশাল্লাহ এটা আমরা ট্রাই করবো। তাহলে আমরা শুরু করি ভাইয়া পুরা, ঠিক আছে? আর যারা যারা মেনশন দেই নাই দ্রুত দিয়ে দেই, ফ্রেন্ডদেরকে নিয়ে আসি। তো দেখো, আমরা এখানে যেটা জানলাম যে বছর শেষে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা, এই দুইটা বিষয়কে আমরা মেনলি জানতে পারি আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে, ঠিক আছে? আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে, আর্থিক বিবরণীর মাধ্যমে। তো এই দুইটা বিষয় হচ্ছে আমরা জানি। এখানে আর্থিক ফলাফল দ্বারা বোঝাচ্ছে যে প্রতিষ্ঠানের মূলত নিট ক্ষতি হলো না লাভ হলো, এটা জানতে পারি। আর আর্থিক অবস্থা দ্বারা আমরা আর্থিক অবস্থার বিবরণী থেকে প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কেমন এটা জানতে পারি। এখান থেকে যে কোশ্চেনটা তোমাদের আসবে সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, যে আর্থিক বিবরণীর অংশ কয়টি? তো দেখো, আর্থিক বিবরণীর অংশ হচ্ছে কয়টা বলো তো? 5টা। আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টা। যদি কোশ্চেনটা আসে যে আর্থিক বিবরণীর অংশ কয়টি, আর্থিক বিবরণীর অংশ কয়টি, তাহলে দিবা 5টি। আর্থিক বিবরণীর অংশ হলো 5টি। যদি আসে আর্থিক বিবরণীর অংশ কয়টি, তাহলে হবে 5টি। এখন দেখো 5টি কি কি? যে উদ্ধৃত পত্র, এবং এটার আরেকটা নাম ব্যালেন্স শিট, এটার আরেকটা নাম আর্থিক অবস্থার বিবরণী বা স্থিতিপত্র, ঠিক আছে? নাম্বার 2 আয় বিবরণী, নাম্বার 3 মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এবং 5 নম্বর হচ্ছে আর্থিক বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট বা টিকা। এখন ভালো করে নোট করো যে কোশ্চেনটা কিভাবে আসবে। এখানে ফার্স্ট কোশ্চেন আসবে যে নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়। প্রথম কোশ্চেন আসবে কি বলতো? প্রথম কোশ্চেন আসবে নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়। তার মানে বলতো ভাইয়া এখানে কিভাবে তুমি আনসার করবা? এই যে দেখো, এখানে যে 5টা, এই 5টা থেকে ধরো তোমার 3টা দিবে, এখান থেকে একটা দিয়ে দেবে কি বাইরে থেকে। তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাকচুয়ালি কোনটা অংশ নয়। এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। এখন দেখো, এইটুকু খেয়াল করো যে আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টা। আর্থিক বিবরণীর অংশ কয়টি? যদি কোশ্চেন আসে আর্থিক বিবরণীর অংশ কয়টি, হবে কয়টি বলতো? 5টি। যদি আসে কয়টি? 5টি। এখন কোশ্চেন ভাইয়া আর্থিক বিবরণী কয়টি? যদি কোশ্চেনটা এভাবে আসে যে আর্থিক বিবরণী কয়টি, আর্থিক বিবরণী কয়টি, যদি আসে আর্থিক বিবরণী কয়টি, তাহলে হবে কি 4টি। আর্থিক বিবরণী কয়টি যদি আসে তাহলে হবে 4টি। এখন দেখো, উদ্ধৃত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী একটা বিবরণী, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। শেষেরটা কিন্তু ভাইয়া বিবরণী, এটা হচ্ছে একটা নোট বা টিকা। শেষেরটা কিন্তু কোনো বিবরণী না, এটা হচ্ছে কি একটা নোট বা টিকা, ঠিক আছে? এটা হচ্ছে একটা নোট বা টিকা, বুঝতে পারছি তো? তার মানে এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো যে ফার্স্ট অফ অল আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টা। যদি আসে আর্থিক বিবরণীর অংশ কয়টা? 5টা। যদি আসে ভাইয়া আর্থিক বিবরণী কয়টি, তাহলে কয়টি? 4টি। এই কনফিউশনটা অনেকেরই সবসময়
অনেকে এই কনফিউশনটা ফেস করে এবং ঝামেলায় পড়ে যায়। এ দেখো আমাদের রোমান দাস স্পেশালি কতগুলা ফ্রেন্ডকে মেনশন করছে, তার মানে রোমানের জন্য কি আমরা একটা ক্লাব দিতে পারি, তাই না? এবং হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, স্পেশালি আমরা নিজেরা কেন ক্লাস করবো, সবাইকে নিয়ে ক্লাস করব, ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু কনসেপ্ট তোমাদের আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার যে আর্থিক বিবরণী হচ্ছে ভাইয়া 5টি, আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি এবং আর্থিক বিবরণী যদি বলে তাহলে 4টি। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপটা কি বলতো? পরবর্তী স্টেপটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট অফ অল এই যে উদ্ধৃত পত্র, এটার বিকল্প নামগুলো একটু মনে রাখবা যে উদ্ধৃত পত্রের আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। ক্লিয়ার? আর্থিক অবস্থার বিবরণী। এখন দেখো এখানে কোশ্চেন আসবে যে উদ্ধৃত পত্র এটা প্রস্তুত করা হয় হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে? এটা হবে চলমান প্রতিষ্ঠানের ধারণা। এটা কি হবে ভাইয়া? চলমান প্রতিষ্ঠানের ধারণা, চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। ওকে, এবং এটা তৈরি করা হয় একটা নির্দিষ্ট সময় বিন্দু বা একটা নির্দিষ্ট সময় বিন্দু অথবা দিনের জন্য অথবা তারিখের জন্য। নির্দিষ্ট সময় বিন্দু, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নির্দিষ্ট সময় বিন্দু অথবা দিন অথবা তারিখের জন্য কি করা হয়? এটা তৈরি করা হয়। তারপরে এখানে দুইটা কোশ্চেন। নাম্বার 2, 1 নম্বর কোশ্চেন হচ্ছে যে উদ্ধৃতপত্র প্রস্তুত করা হয় হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠানের ধারণা। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন এইচএসসি দুই জায়গায় ইম্পর্টেন্ট। তার মানে এটা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। ক্লিয়ার? এটা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। যদি কোশ্চেন আসে যে এটা প্রস্তুত করা হয় কখন, তাহলে হবে কি নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। ক্লিয়ার? নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। ভালো করে খেয়াল করবা, নির্দিষ্ট সময় বিন্দু বলতে কি বোঝাচ্ছে? যে অ্যাকচুয়ালি একটা এক্সাক্ট ডেট, ঠিক আছে? একদম একটা এক্সাক্ট ডেটের জন্য তৈরি করা হয়, দিন অথবা তারিখ অথবা সময় বিন্দু। ওকে, সো আশা করি এইটুকু সবাই ক্লিয়ার। আমরা এই বেসিক কনসেপ্টটুকু ক্লিয়ার করে ইনশাল্লাহ সরাসরি ম্যাথ প্র্যাকটিস করবো আজকে। আর্থিক বিবরণী, জাস্ট ধৈর্য ধরো। এখন দেখো পরবর্তী 3টা, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী, এই 3টা তৈরি করা হয় ভাইয়া হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে এই 3টা তৈরি করা হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। ক্লিয়ার? হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। এবং এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য। যদি আসে কোন সময়ের জন্য তৈরি করা হয়? নির্দিষ্ট সময়ের জন্য। অর্থাৎ তুমি চাইলে 3 মাস, 6 মাস, 9 মাস যে কোনো সময় কি তৈরি করতে পারবে, ঠিক আছে? এখন দেখো এই কনসেপ্টটুকু সবার ক্লিয়ার কিনা, যে আমরা যে দুইটা ক্লিয়ার করছি। ফার্স্ট অফ অল উদ্ধৃত পত্র এটা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে এবং এখানে একটা নির্দিষ্ট সময় বিন্দু আসবে, দিন আসবে অথবা তারিখ আসবে, ঠিক আছে? আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ তৈরি করা হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে এবং এটা নির্দিষ্ট সময়ের জন্য। ডিফারেন্সটা কোথায়? এটা নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ 3 মাস, 6 মাস, 9 মাস তুমি যে কোনো সময় তৈরি করতে পারবা। আর এই যে আর্থিক অবস্থার বিবরণী, এটা হচ্ছে সময় বিন্দু বলতে বোঝাচ্ছে এক্সাক্ট একটা ডেট, অর্থাৎ নির্দিষ্ট একটা দিনে তৈরি করতে হবে অথবা তারিখে তৈরি করতে হবে। সবাই ক্লিয়ার কিনা বলো? আর সবাই একটু রেসপন্স বেশি করবা সাথে সাথে, কারণ হচ্ছে তোমার রেসপন্সের উপর ডিপেন্ড করে আমি কি করব, আগাবো, হয় দ্রুত তা না হলে কি আস্তে আস্তে, ঠিক আছে? সর্বশেষ যদি আসে আর্থিক বিবরণীতে ব্যবহৃত প্রয়োজন নোট বা টিকা, এটা দেওয়া হয় কি অনুসারে? তাহলে হবে কি পূর্ণ প্রকাশ নীতি। খুবই ইম্পর্টেন্ট। আশা করি এখান থেকে তোমরা 2 থেকে 3টা এমসিকিউ কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আলবি জয়েন করছে আমাদের বস, কেবল আসলাম, আবার দেখেন ছোট করে আবার। আলবি এটা একটু দেখে নিবা, কারণ আমরা প্রথমে যেই কনসেপ্টগুলো ক্লিয়ার করছি, সো এটা ইম্পর্টেন্ট তোমার জন্য এবং চাইলে কি আমরা এখন ব্যাক করতে পারবো না। একটা স্ক্রিনশট দিয়ে নাও। এখানে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি, প্রোভাইড করছি। যদি এটা সুন্দর করে নোট করতে পারো, অ্যাডমিশন এইচএসসি দুই জায়গায় কি তুমি ইনশাল্লাহ কমন পাবে এবং এখানে যে প্যাচটা যেখানে আমাদের ঝামেলা হয় এটাও তুমি ইজিলি সলভ করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা চলে যাব তারপরে পরের আইটেমটা। এখন দেখো আমাদের আর যে জায়গা থেকে একটা কোশ্চেন আসে, এটা নিয়ে আমি বেশি সময় নিব না, বিকজ আমি আরেকটা ক্লাস এটা ক্লিয়ার করছিলাম। তো আজকে যারা নতুন আসো তাদের জন্য জাস্ট, কারণ এখানে হচ্ছে তোমাদের এখান থেকে অস্পর্শনীয় সম্পদ এবং ভুয়া সম্পদ এই দুইটা জায়গা থেকে একটা কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। ভাই অনেক ঝামেলা হয়, একটু আসতে পড়ান, বুঝতে ভালো হবে, ঠিক আছে? ওকে ওকে, সাফিহা, সাইফা, ঠিক আছে। তো দেখো এখন আমরা শিখবো হচ্ছে ভুয়া সম্পদ, যেটাকে আমরা জানি অলীক সম্পদ নামে। অলীক, কাল্পনিক অথবা ভুয়া। অলীক, কাল্পনিক অথবা কি বলো
অথবা হচ্ছে ভুয়া, অলিক সম্পদ, কাল্পনিক সম্পদ অথবা ভুয়া সম্পদ, একই জিনিস কিন্তু। তো এখান থেকে একটা কোশ্চেন আসবে, নিচের কোনটি ভুয়া সম্পদ, নিচের কোনটি অলিক সম্পদ, নিচের কোনটি কাল্পনিক সম্পদ, এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে। তো দেখো শুরুতেই হচ্ছে তোমার জানা লাগবে যে নিচের কোনটি অলিক সম্পদ নয়, এরকম আসতে পারে, বা নিচের কোনটি অলিক সম্পদ এভাবেও আসতে পারে। তো ফার্স্ট অফ অল জানতে হবে যে অলিক সম্পদটা কি, অর্থাৎ যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্বই নাই সেটা হচ্ছে অলিক সম্পদ। তুমি জাস্ট এক্সাম্পলগুলো দেখো, এটা ইম্পর্টেন্ট। মনে করো প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, এই অবহারের আরেকটা নাম হচ্ছে কি বলতো, বাট্টা। তারপর ঋণপত্রের বাট্টা, অবলেখকের কমিশন, কমিশন আরেকটা নাম দস্তুরি, আরেকটা নাম দালালি, ঠিক আছে। বিলম্বিত বিজ্ঞাপন এবং গবেষণা ব্যয়, এই প্রত্যেকটাই হচ্ছে তোমার ভুয়া সম্পদ, এই প্রত্যেকটাই হচ্ছে কি ভুয়া সম্পদ। খুব বেশি ইম্পর্টেন্ট, তুমি এইটুকু একটা স্ক্রিনশট জাস্ট দিয়ে নাও, ঠিক আছে। যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই সেটাই হচ্ছে ভুয়া সম্পদ, ক্লিয়ার। যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই সেটাই হচ্ছে কি ভুয়া সম্পদ। আমরা একটানা 3 দিন হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস নিব, আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, বুধবার সেম টাইমে, বুধবার তারপর হচ্ছে কি বৃহস্পতিবার, ক্লিয়ার। মঙ্গল, বুধ, বৃহস্পতি, এবং যদি আমাদের সময় হয় সেক্ষেত্রে আমরা শুক্রবার একটা ক্লাস নিব। তার মানে একটানা তোমাদের এই ক্লাসগুলো হবে বুধ, বৃহস্পতিবার এবং শুক্রবার, ঠিক আছে। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা অ্যাকাউন্টিং ক্লাস দিব তোমাদের। একটানা কিছু ক্লাস এই জন্যই দিব যাতে শেষ সময় অ্যাকাউন্টিংটা নিয়ে স্পেশালি যদি ভয় থাকে এবং কোনো প্রবলেম থাকে এটা যাতে সলভ হয়ে যায়, ঠিক আছে। ফারদিন বলছে হ্যাঁ সবগুলা সাবজেক্টেরই ক্লাস হচ্ছে, তোমাদের রুটিন দেওয়া আছে। সবাই ভুয়া সম্পদটা প্রত্যেকে ক্লিয়ার কিনা, ভুয়া সম্পদ সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এই চ্যাপ্টার 3টা দে, এই চ্যাপ্টার 3 দি, ইটস তানবীর। ওকে, 3টা 4টা যা যা লাগে তা আমরা দিব। আজকে সোমবার, আব্দুল মোমেন, ও হ্যাঁ গ্রেট। সো সোমবার হলে আমরা কালকেও ক্লাস নিব, সমস্যা নাই। আপাতত আমরা হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, ঠিক আছে, ক্লাসগুলো নিব। ওকে, দেখা যাক। তো দেখো পরেরটা হচ্ছে কি অস্পর্শনীয় সম্পদ, খুবই ইম্পর্টেন্ট একটা, অস্পর্শনীয় সম্পদ এবং ভুয়া সম্পদ। এই দুইটা কনসেপ্ট থেকে তোমার আইসিসিতে ইনশাল্লাহ 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 1 থেকে 2টা এমসিকিউ মাস্ট আসবে, ঠিক আছে, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে। অস্পর্শনীয় সম্পদটা কি, ইনটেনজিবল অ্যাসেটটা কি, অর্থাৎ যে সম্পদটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, বাট অর্থনৈতিক মূল্য আছে, এটা হচ্ছে কি অস্পর্শনীয় সম্পদ। অর্থাৎ এটা সম্পদ, এটাকে তুমি কি করবা, টাকা দিয়ে বা অর্থ দ্বারা মেজার করতে পারবা, বাট এটা কি করা যায় না, স্পর্শ করা যায় না, মানে ধরতে পারবা না, ঠিক আছে। তো কি হতে পারে, এখানে হতে পারে সুনাম, হতে পারে ট্রেডমার্ক, প্যাটেন্ট, ট্রেড লাইসেন্স, বাণিজ্য চিহ্ন, গ্রন্থ সত্ত্ব, প্যাটেন্ট এবং কপিরাইট, এগুলো হচ্ছে কি তোমার অস্পর্শনীয় সম্পদ, ঠিক আছে। সো এই দুইটা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। প্রত্যেকেই ক্লিয়ার হলে আমরা সরাসরি চলে যাবো এমসিকিউতে, এবং সেখানে তোমাদেরকে আজকে আমি যেই টাইপের এমসিকিউগুলো করাবো এবং সলভ করব, এটা করলে হোপফুলি পরীক্ষার হলে গিয়ে খবর পাবেই, ঠিক আছে। মাস্ট অ্যানালাইসিস করে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এগুলো আমরা ক্লিয়ার করতে যাচ্ছি। আব্দুল গাফর বলছে কয়টা থেকে ক্লাস হবে, সেম টাইম 8টা 5, রাত 8টা 5 প্রতিদিন ক্লাস হবে, হ্যাঁ রাত 8টা 5 ইনশাল্লাহ আমাদের রেগুলারই ক্লাস হবে কয়েকদিন একটা না অ্যাকাউন্টিং, যাতে তোমাদের শেষ সময়ে ক্লাস অ্যাকাউন্টিংয়ের যেই ভয় ভীতি বা অ্যাকাউন্টিংয়ের যে পূর্ণাঙ্গ একটা রিভিশনের জন্য যতটুকু দরকার আমরা ইনশাল্লাহ তোমাদের এই ক্লাসগুলো নিব, ঠিক আছে। আমাদের জগতের নাথ জগন্নাথ, কি সুন্দর নাম দিছে, ও গ্রেট। সো সে বলছে যে ভাইয়া পিডিএফ দিবেন ক্লাস শেষে, অবভিয়াসলি পিডিএফ দিব, এবং পিডিএফগুলো এতটা সুন্দরভাবে গুছানো সাজানো, তুমি যদি নিজে নিজে বাসায় বসে বসে পড়ো ইনশাল্লাহ এতেই দেখবা যে তোমার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার। সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বিষয়গুলো এগুলো নিয়ে আমরা কি পিডিএফটা তোমাদেরকে দিব, ঠিক আছে। ওকে, তার মানে তোমরা এবার দেখো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। আমরা যা যা শিখলাম, প্রথমে যে কনসেপ্টটা ক্লিয়ার করে আসছি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর্থিক বিবরণীর পার্টগুলা। নাম্বার 2 ভুয়া সম্পদ শিখলাম অস্পর্শনীয় সম্পদ। এবার আমরা কিছু এমসিকিউ সলভ করে ভাইয়া আপুরা সরাসরি চলে যাব আজকের সিকিউ সলভে। তো দেখো সবারই ড্রিম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, ঠিক আছে। তো তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যদি টার্গেট হয়ে থাকে, সো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি টার্গেট ডিওয়াইসও ব্যাস। ইনশাল্লাহ
তোমার যদি টার্গেট থাকে এখন থেকে যে আমি এইচএসসির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিব এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবভিয়াসলি একটা সিট লাগবেই, জাস্ট তোমার কি থাকা লাগবে, ডিটারমিনেশন থাকা লাগবে। ইনশাল্লাহ বাকি দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা তোমাদেরকে একদম বেসিক থেকে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট সবগুলা সাবজেক্ট পড়াবো, একদম বেসিক থেকে পড়াবো। এবং তোমরা প্রত্যেকে জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে অবভিয়াসলি তোমার কী হতে হবে, প্রস্তুতিটা গুছানো হতে হবে। গুছানো হলে ইনশাল্লাহ চান্স পাওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে? সো তাহলে হচ্ছে আমাদের এই টার্গেট ডিওয়াইসিউ ব্যাচে তোমরা ভর্তি হওয়ার জন্য এখন যদি ভর্তি হও তাহলে কিন্তু ডিসকাউন্ট আছে 2999 টাকার, ঠিক আছে? তার মানে এই 2999 টাকায় তুমি ডিসকাউন্টে ভর্তি হতে পারবে এখন ভর্তি হলে, এবং এটা কিন্তু সীমিত সময়ের জন্য, এই সুযোগটা কিন্তু বারবার আসবে না। তো আমরা যেটা করি যে বিগত সালে আমাদের এই ব্যাচ থেকে কিন্তু শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এখন ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, ইভেন তোমাদের এডুকেশনের যত ইনস্ট্রাক্টর আছে প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা জানে ভাই কোন পথ দিয়ে যে মানে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিলে চান্স পাওয়া যায়। তোমার দেখো তোমার যেই সিলেবাসটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা কিন্তু সবগুলো টপিক পড়া লাগে না। যেমন ইংরেজিতে তোমার 12টা এমসিকিউ, তো একটু গুছিয়ে পড়তে হবে। এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই বিষয়টা যে তোমার কোনগুলো জোর দিতে হবে, এবং আমি জানি যে কিভাবে পড়লে তোমার প্রিপারেশনটা কি সহজ হবে এবং নিশ্চিত চান্স পাওয়া যাবে। তো প্রত্যেকটা ইনস্ট্রাক্টরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের সন্দেহের কোনো কারণ নেই। ইভেন তুমি আমার ক্লাস দেখো, ভালো লাগে কিনা, তুমি ইংরেজি ক্লাস দেখো মহসিন স্যারের, এই ক্লাসগুলো নিজে দেখে তারপর ডিসাইড করো যে ভর্তি হওয়া যায় কিনা, ঠিক আছে? অথবা নিজেরা এখনও বড় হয়েছো, এইচএসসি প্রায় শেষ, তারপরে কি অ্যাডমিশন দিয়ে ইউনিভার্সিটি চলে আসবা, বোঝার ক্ষমতা তো আছে, তাই না? নিজে ডিসাইড করতে পারবা। ওকে, তো অ্যাডমিশন টাইম বারবার আসবে না জীবনে, তোমার জীবনে হচ্ছে বারবার এই সময়টা আসবে না। সো যখন এই প্রিপারেশনটা নিবা যাতে সঠিকভাবে প্রিপারেশনটা নিতে পারো, সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দ্রুত আমরা ভর্তি হয়ে যাই, এবং যারা চিন্তা ভাবনা করতেছি তারা দেখে হচ্ছে ডিসাইড করি। তবে ভুল ডিসিশন কেউ নিও না। ইনশাল্লাহ যদি আমাদের এই ব্যাচে ভর্তি হও তাহলে তুমি তোমার গুছানো একটা প্রিপারেশন তো নিতে পারবেই, পাশাপাশি আমরা তোমাদেরকে একদম শেষ পর্যন্ত একটা সার্ভিস দিয়ে যাব। ওকে, শুরু করলাম আমরা হচ্ছে এমসিকিউ সলভ। আমরা 10টা এমসিকিউ সলভ করব এবং মাস্ট ইম্পর্টেন্ট 10টা এমসিকিউ সলভ করব, এবং খুবই ইম্পর্টেন্ট 10টা এমসিকিউ। ইনশাল্লাহ যদি ভাগ্য ভালো থাকে তোমাদের এই স্লাইডের এই 10টা এমসিকিউ থেকে 2 থেকে 3টা এমসিকিউ কমন পড়ে যাবে, ঠিক আছে? আর পরবর্তীতে আমরা কি সিকিউ করব, এবং এমসিকিউ রাখার উদ্দেশ্য একটাই, যাতে আমাদের দুইটার প্রিপারেশনটাই হয়ে যায়। ওকে, তো শুরু করি। দেখো প্রথমে বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত টাকা। এখন এই ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত টাকা, এই সূত্রটা মানে মুনাফার হারের যত সূত্র আছে তোমাকে আমি একটা সূত্র দিয়ে পৃথিবীর যত মুনাফার হার আছে, পৃথিবীতে যত মুনাফার হার আছে, ক্রয় মূল্য বলো, বিক্রয় মূল্য বলো, বা মূলধনের উপর বলো, সবগুলো আমরা ক্লিয়ার করে দিব, ঠিক আছে? সবাই জাস্ট কি করব, সেই লেভেলের একটা মনোযোগ দিতে হবে। ওকে, তো দেখো ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে বলছে। সূত্র হচ্ছে উপরে মুনাফা, নিচে ভাইয়া ক্রয় মূল্য। নিচে কি ক্রয় মূল্য, নিচে কি বলতো ক্রয় মূল্য। যেহেতু মুনাফার হার অলওয়েজ কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। এখন তোমার ভাই কখনোই মুনাফার হারের সূত্র মুখস্থ করা লাগবে না। সূত্র কি তাহলে ভাই মনে কিভাবে থাকবে, এই যে এটা কি ক্রয় মূল্যের উপর মুনাফার হার, তার মানে উপরে মুনাফা নিচে কি ক্রয় মূল্য, উপরে মুনাফা নিচে ক্রয় মূল্য। যদি কোশ্চেনটা আসে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাহলে কি হবে, উপরে মুনাফা নিচে কি বিক্রয় মূল্য। যদি আসে সম্পদের উপর মুনাফার হার, উপরে মুনাফা নিচে কি সম্পদ। যদি আসে দায়ের উপরে মুনাফার হার, উপরে মুনাফার নিচে কি দায়। যদি আসে মূলধনের উপরে মুনাফার হার, উপরে মুনাফার নিচে কি দায়। তার মানে সূত্র কি মুখস্থ করা লাগবে। স্যার আমি সিলেট বোর্ডের, তুমি যেই বোর্ডের হও না কেন, যে কোশ্চেনগুলো সলভ করাচ্ছি এগুলো প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মানে আমরা এই সূত্র মুখস্থ করব না। মুনাফার হার যদি আসে উপরে মুনাফা, নিচে যার উপরে বলবে সে, যদি কোনো বলে না দেয় কার উপরে, তাহলে সব সময় বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার ধরবা। তো দেখো ভাইয়া এখানে মুনাফা দেওয়া আছে 6000 টাকা, আমি লিখে ফেললাম 6000 টাকা, লাগবে কি আমার ক্রয় মূল্য। এখন দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া নাই, দেওয়া আছে কি নিট বিক্রয়। তার মানে আমরা জানি যে নিট বিক্রয় 30,000 টাকা, এখান থেকে যদি 6000 টাকা মাইনাস করে দিই মুনাফা, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমার ক্রয় মূল্য। কারণ হচ্ছে বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে পাওয়া যায় কি ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম 24,000 টাকা ইন্টু 100। এখন দেখো 6 × 6 4 6 24, সরি 4 6 কি 24, 4 দ্বারা ভাগ করে 4 25 কি 100। তার মানে কত পার্সেন্ট ভাইয়া, 25%। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি।
তোমাদের কিন্তু অবভিয়াসলি শেষ পর্যন্ত ক্লাস করা লাগবে, কারণ এমসিকিউগুলো শেষ হলে কি আমরা সিকিউ প্র্যাকটিস করব এবং আমরা আস্তে আস্তে শিখি। যতটুকু শিখি ভাই ততটুকু যাতে পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারি, এবং যাই শিখি সেটা যাতে আমার আর কখনোই এই কনসেপ্টটাতে আমার কোনো প্রবলেম ফেস করা না লাগে। ইভেন আমাদের যাতে হচ্ছে এই যে কোশ্চেনগুলো আমি সলভ করাচ্ছি এটা অ্যাডমিশনও কি তোমার জন্য ইম্পর্টেন্ট। তার মানে এই কোশ্চেনগুলো যদি এখন থেকে বেসিকটা ক্লিয়ার করো ভাই, তুমি এমনভাবে শিখো, এমনভাবে টার্গেট করো, এটা এইচএসসি পরীক্ষা হোক, অ্যাডমিশন হোক, জীবনে যেখানে এই টাইপের কোশ্চেন আসুক যাতে তুমি একদম সুন্দরভাবে পারো। ইভেন তোমাকে যদি একটা স্টুডেন্ট পড়াতে দেয় তুমি যাতে তাদেরকেও পড়াতে পারো, এই জন্য খুবই কেয়ারফুলি শিখবা। ঠিক আছে, জগন্নাথ ভাই আরেকবার একটু বুঝান প্লিজ। ওকে, সো কোনো প্রবলেম নাই, সবাই বেসিক সূত্রটা বুঝতে পারছি। আবার আমি কিন্তু বলে দিছি যে একটা সূত্র দিয়ে তুমি মুনাফার হারের যত সূত্র আছে সবগুলোই পারবা। তো সিম্পল আমার সূত্রটা যাই ছিল, প্রথমে হচ্ছে মুনাফা লাগবে। তো দেখো মুনাফাটাকে এখানে দেওয়াই আছে ৬,০০০ টাকা, লিখে ফেললাম। লাগবে হচ্ছে ক্রয় মূল্য, এখন ক্রয় মূল্য কি দেওয়া আছে? দেওয়া নাই, দেওয়া আছে বিক্রয় মূল্য কত? ৩০,০০০ টাকা। এখন আমাকে বলো ভাইয়া, বিক্রয় থেকে যদি আমি মুনাফা বাদ দিই, যেটা হচ্ছে মুনাফা, বিক্রয় থেকে যদি মুনাফা বাদ দিই আমি কি পাবো? ক্রয় পাবো না? পাবো। তাহলে ক্রয় পেয়ে গেলাম ২৪,০০০ টাকা। ভাগ করে দেই ৬ × ৬, ৪ ৬ কত? ২৪। তার মানে এখানে ৪ ভাগ করে ১০০, ৪ পঁচিশে ১০০, তার মানে কি 25%। তোমার যে সূত্রটা মাথায় রাখা লাগবে, কি কি আমার ইনফরমেশন এখানে লাগতেছে, এটা নিয়ে জাস্ট কি করবা? সলভ করে ফেলবা। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আনসার করছি, ইটস তানভীর আনসার করছি। তারপর হচ্ছে আমাদের মাইমুনা ইসলাম, হ্যালো স্যার ক্লিয়ার হয়, স্যার ক্লিয়ার লেগছে মেবি, তাই না? ওকে, আর অবভিয়াসলি আমার ক্লাসে আসছো দেখবা অ্যাকাউন্টিংটা অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি এনজয় করবা। জাস্ট তুমি 2-3টা ক্লাস করো, দেখবা যে অ্যাকাউন্টিংটা তোমার ইনশাল্লাহ ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে, তোমার সবচেয়ে ভালো লাগবে যে অ্যাকাউন্টিংয়ের ম্যাথগুলো করতে। ঠিক আছে, জাস্ট হচ্ছে ক্লাসগুলো করতে হবে, আর একটু বেশি বেশি রেসপন্স করো। ফাঁকি আর কত দিবা? সামনে অ্যাডমিশন আসতেছে, তার মানে এখন ফাঁকি দেওয়ার কি কোনো অপশন নাই। ওকে, সো আশা করি এটা প্রত্যেকে ক্লিয়ার, এবং যারা কথা বলি না ক্লাসে এসে তারা কিন্তু 100% ধরা খাবে। তুমি ক্লাসে আসছো, ক্লাসের পরে ক্লাসে কমপ্লিট করবা, বাইরে গিয়ে কি কোনো দরকার আছে নতুন করে এক্সট্রা প্যারা নেওয়ার? পরেরটা দেখো, শুরুতে আমরা যে কনসেপ্টটা ক্লিয়ার করছি, লামিশা খেয়াল করো, শুরুতে যে কনসেপ্টটা ক্লিয়ার করছি সেখান থেকে আসছে যে কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, সেটা কি জানো? পরীক্ষার হলে গিয়ে দেখবা যে কোশ্চেনে না আছে কিনা বা নয় আছে কিনা। ভাই এটা বিশ্বাস করো যে সবচেয়ে বেশি আমরা ভুল করি কোথায় জানো? কোশ্চেন দেখবো যে নিচের কোনটা আর্থিক বিবরণীর অংশ, ঠুস করে দাগাই দিব, টুস করে ভুলে যাবে। তোমার দরকার কি একটু আস্তে পড়া। এই যে বলছে নিচের কোনটা আর্থিক বিবরণীর অংশ নয়, তার মানে আর্থিক অবস্থার বিবরণী একটা অংশ, তারপর নগদ প্রবাহ বিবরণী একটা অংশ। এই যে কমপ্রিহেনসিভ মানে কি বলতো? কমপ্রিহেনসিভ হচ্ছে ইংরেজি নাম, এই কমপ্রিহেনসিভের বাংলা হচ্ছে কি? বিশদ। কমপ্রিহেনসিভের বাংলা হচ্ছে কি বলতো? বিশদ। তার মানে বিশদ আয় বিবরণী, এটা ইংরেজি নামটা লিখে দিচ্ছে। তার মানে এই যে যেই খ নাম্বার আছে, এই যে এখানে খ নাম্বার আছে তোমার মূল্য সংযোজন বিবরণী, এটা হচ্ছে কি বলতো? ব্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তার মানে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা কিন্তু ভাইয়া, এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা কিন্তু তোমার আর্থিক বিবরণীর কোনো অংশ নয়। তার মানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা অংশ নয় হচ্ছে এই যে এটা। ঠিক আছে, তার মানে কি এটাই কারেক্ট আনসার? এটাই কি তাহলে কারেক্ট আনসার? আর্থিক বিবরণীর অংশ নয় কোনটা, এটা আসছে। তার মানে এটাই তোমাকে অবভিয়াসলি কি করতে হবে? ফোকাস করতে হবে যে কোনটা অংশ নয়। এটা তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পারছো? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? দ্রুত জানাও, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা আছে এই যে কথা বলি না তারা কিন্তু শিখতে পারবে না ভাই। অবভিয়াসলি কথা বলতে হবে, রেসপন্সও করতে হবে। তার মানে এই অংশটুকু তোমাকে ক্লিয়ার করতে হবে। পরের কোশ্চেনটা যে উদ্ভিদপত্র প্রস্তুত করা হয়, উদ্ভিদপত্রটা প্রস্তুত করা হয় কখন? তার মানে আমরা জানি এই উদ্ভিদপত্রের আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। কি বলতো? আর্থিক অবস্থার বিবরণী, এটা হচ্ছে উদ্ভিদপত্রের আরেকটা নাম, বা আরেকটা নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে কি আমার স্থিতিপত্র। তার মানে এই প্রত্যেকটা পয়েন্ট তোমাকে কি করতে হবে? জানা লাগবে। ঠিক আছে, ওকে, সো সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। আমাদের
হয়তো একটু প্রবলেম হয়েছে, এখন সলভ হয়ে যাবে। আমরা সবাই হচ্ছে একটু আনসার করার ট্রাই করি এবং তোমাদের কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো করতে পারো। হ্যাঁ জি হয়ে গেছে, বন্ধ করুন ক্যামেরা, উজালে বন্ধ করতে বললো। বন্ধ রাখতে হয়েছে, বন্ধ করে রাখতে হয়েছে।
সাউন্ড তো যাচ্ছে না। তোমাদের যদি হচ্ছে স্পেশালি অ্যাকাউন্টিং এবং এইচএসসি নিয়ে কোনো কোশ্চেন থাকে সো এগুলো করতে পারো। আমাদের হচ্ছে এখনই চলে আসবো, ব্যাটারি ঠিক হয়ে যাবে। কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেনগুলো করতে পারো, সো প্রশ্নগুলোর অ্যান্সার দিব, ঠিক আছে। স্পেশালি হচ্ছে অ্যাকাউন্টিং এবং তোমার বোর্ড কোশ্চেন আইসিসি অথবা অ্যাডমিশন নিয়ে যে কোনো কোশ্চেন থাকলে সেটা আস্ক করতে পারো। এবং এখনই হচ্ছে আমরা চলে আসবো, এটা হচ্ছে একটা কি বলবো র্যান্ডমলি হচ্ছে ঘটনাটা ঘটে গেছে যে আমাদের একটু হলো প্রবলেম হচ্ছে। তো তোমরা এইগুলা হচ্ছে করতে পারো কোশ্চেনগুলা। আর এখনই আমরা শুরু করতে যাচ্ছি, ঠিক হলে আমরা চলে আসবো। এবং তোমাদের জন্য স্পেশালি কিন্তু যেটা বলছিলাম যে এমসিকিউগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এখান থেকে 2-3টা কমন থাকবে। এবং আমরা কিন্তু একটু পরে সিকিউ সলভ করব। এবং আজকের ক্লাসটা কিন্তু সিকিউ না শুধুমাত্র, কারণ আমরা তোমাদের যত সমন্বয় এন্ট্রি আছে সমন্বয় এন্ট্রিগুলো ক্লিয়ার করবো। আর আর্থিক অবস্থার বিবরণীতে সমন্বয় এন্ট্রি ক্লিয়ার করতে পারলে ইনশাল্লাহ তোমার জন্য আর্থিক বিবরণী আনসার করতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। একদম কনফিডেন্টলি আনসার করতে পারবো। ইয়ে স্যার, আর্থিক বিবরণী মাস্ট 2টা করতে হবেই, তাই স্যার একবারে ক্লিয়ার করলে বুঝাই দেন প্লিজ, যাতে 2টাই করতে পারি। হ্যাঁ, ওকে। মাইমুনা ইসলাম এবং আমাদের আঞ্জুমান হাসি আছে, ভাইয়া এই চ্যাপ্টারের জন্য ম্যারাথন ক্লাস করলে ভালো হতো। শুধুমাত্র আঞ্জুমান হাসি এই চ্যাপ্টারের জন্য ম্যারাথন ক্লাস না, আমরা কি করব জানো, একদম পুরো অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট পেপারের একটা ম্যারাথন ক্লাস, সেকেন্ড পেপারের একটা ম্যারাথন ক্লাস, এবং একটা না যদি তোমাদের 2-3টা লাগে সবগুলোই আমরা দিব, ঠিক আছে। তুমি জাস্ট তোমার প্রিপারেশনটা গুছিয়ে ফেলো, বাকি দায়িত্ব আমাদের, রিভিশন আমরা দিয়ে দিব, ঠিক আছে। এবং ম্যারাথন ক্লাসেই তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, সো এখানে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কোশ্চেনগুলো করতে পারো। তানভীর বলছো ভাই, হ্যাঁ ভাই বলেন আপনি, ঠিক আছে তানভীর বলো, সমস্যা নাই। আর জিমি বলছো ভাইয়া বলছিলাম যে আমাদের ম্যারাথন ক্লাস হবে না। হ্যাঁ জিমি, অবশ্যই হবে, অবশ্যই ম্যারাথন ক্লাস হবে, প্রবলেম নাই। এবং যেই কথাটা আমি বলছিলাম যে তোমাদের আমরা হচ্ছে রেগুলার কিছু ক্লাস নেব, একটা না, ঠিক আছে। যেমন রেগুলার অ্যাকাউন্টিং ক্লাস দিব, যাতে তোমাদের অ্যাকাউন্টিংয়ের শেষ সময় একটা পুরোপুরি একটা প্রিপারেশন হয়ে যায়। হ্যাঁ, ফুল কোশ্চেন থাকলে করতে পারো। একটু প্রবলেম হয়েছে বেসিক্যালি নেটওয়ার্ক ইস্যু এবং তোমার ক্যামেরা একটু প্রবলেম হয়েছে। আমরা চেষ্টা করতেছি, খুব শীঘ্রই চলে আসবো। সাইফা বলছো যে ভাইয়া কবে থেকে কবে ম্যারাথন ক্লাস, ব্যাংক সহনাবিনী ক্লাসটা খুঁজে পাচ্ছি না। ফারদিন ক্লাসটা দেখো ভাই, পেজে আছে, তুমি যদি একটু সার্চ করো তাহলে চলে আসবে, ভিডিওতে গিয়ে সার্চ করবো, আসছে না। ওকে, ঠিক আছে। সো আমরা ফাইনালি চলে আসলাম আবারও। তো সবাই জয়েন করি আবার, যারা চলে গেছে তাদেরকে একটু নিয়ে আসে কান ধরে, ঠিক আছে। তো দেখো, উদ্ধৃতপত্র প্রস্তুত করা হয়, এটা আমরা অলরেডি কমপ্লিট করছি। তাহলে আমরা 4 নম্বরটা চলে যাব। 4 নম্বরে আরেকটা ম্যাথ সলভ করতে যাচ্ছি এখন আবার। ওকে, 4 নম্বরে আমরা আরেকটা ম্যাথ সলভ করতে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ এই সপ্তাহে প্রতিদিনই ক্লাস নিব। তারপর আমরা নির্দিষ্ট একটা টাইম তোমাদেরকে জানাই দিব, সমস্যা নাই, যে স্পেসিফিক একটা রুটিন তোমাদেরকে দিয়ে দিব। বাট এখন আপাতত কালকে তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস হবে। ওকে, জগন্নাথ। ওকে, সো এবার আমরা 4 নম্বর কোশ্চেন সলভ করতে যাচ্ছি। এবং এখানে দেখো বলছে বিক্রয় মূল্য কত, তার মানে এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে বিক্রয় মূল্যটা। মাইমুনা ইসলাম বলছে স্যার দৃশ্যমান অদৃশ্যমান এই চ্যাপ্টারটা করায়েন প্লিজ। ভাই শেষ সময় এত চ্যাপ্টার করানো যাবে না, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারগুলো করাইতেছি। যেমন আর্থিক বিবরণী, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এই চ্যাপ্টারগুলোই করাবো। এবং তোমাদেরকে যখন আমরা ম্যারাথন ক্লাস নিব ইনশাল্লাহ, ম্যারাথন ক্লাস এবং বোর্ড কোয়েশ্চেন সলভের মাধ্যমেই তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আর এখন শেষ সময় এসে যদি এই ধরনের কথা বলো তাহলে ভাইয়া এটা হিলারিয়াস, ঠিক আছে। সো অবভিয়াসলি তোমাকে আগে থেকে কি করতে হবে, প্রিপারেশন নেওয়া উচিত ছিল। তারপরও যারা নেওনি, যে কোনো কাজে ব্যস্ত অথবা যে কোনোভাবে যদি না নেওয়া হয়ে ওঠে তাহলে এখনই পারবা, প্রবলেম নাই। এখনই যে সময় আছে এই সময়টুকু একটু চেষ্টা করে, এবং আমরা তো রেগুলারলি তোমার প্রিপারেশনটা গুছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, সমস্যা নাই। ওকে, দেখো এখানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত টাকা, 16,000 টাকা, এবং দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20% হারে
হারে লাভ হয়ে থাকলে পণ্যের বিক্রয় মূল্য কত? তার মানে হার মুনাফার দেওয়া কিসের উপরে? বিক্রয় মূল্যের উপরে, কিন্তু বিক্রয় মূল্য দেওয়া নাই, দেওয়া আছে কি বিক্রিত পণ্যের ব্যয়। তা আমরা জানি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট? 25, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার সবসময় কি থাকে? বেশি থাকে, তাই না? তো দেখো এখানে 25% মানে 1/4, তুমি ক্যালকুলেটার ছাড়াই ক্যালকুলেশন করতে পারতেছো। এখানে কত টাকা হয়? 4000 টাকা। এই যে 4000 টাকা হলো, এটা হচ্ছে মুনাফা। তার মানে ভাইয়া আমার বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 16,000 টাকা এবং মুনাফা হচ্ছে 4,000 টাকা। তাহলে এই 20,000 টাকা কি তোমার বলো তো? এই 20,000 টাকার নামে হচ্ছে কি বিক্রয় মূল্য। এই 20,000 টাকাই হচ্ছে তোমার বিক্রয় মূল্য। ক্লিয়ার? তার মানে শুরুতে আমরা কি করছি? মুনাফাটা ক্যালকুলেশন করছি। কিভাবে? যে এই বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% দেওয়া আছে, ক্রয় মূল্যের উপর কত হবে? 25। তোমাদের আমি একটা শখ প্রোভাইড করছিলাম, সেটা হচ্ছে মুনাফার হার নির্ণয়ের, এবং সেটাও আমরা শিখাইছি যে দুইটা মেথডে শিখাইছি। যেমন তোমার এরকম একটা শখ ছিল 16.67%, 20%, 25%, তারপর 33.33%, তারপর 50, তারপর কি 100, তাই না? তো এখানে বলছিলাম যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি থাকে। তো দেখো ক্রয় মূল্যের উপর 25 হলে বিক্রয় মূল্যের উপর কত? 20। এখন এই মেথডেও করতে পারো, এবং যারা এটা পারো নাই, এই যে এটা মনে রাখবা 16.67, এগুলো আমরা আগেই কনসেপ্টে ক্লিয়ার করছি। ঠিক আছে? যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার সবসময় কি থাকে? বেশি থাকে। বিক্রয় মূল্যের উপর কি থাকে? কম থাকে। তার মানে যদি বিক্রয় মূল্যের উপর 16.67% হয়, ক্রয় মূল্যের উপর কত? 20। যদি বিক্রয় মূল্যের উপর 20% হয়, ক্রয় মূল্যের উপর কত? 25। যদি বিক্রয় মূল্যের উপর 25 হয়, ক্রয় মূল্যের উপর কত? 33.33%। কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার কি অলওয়েজ বেশি থাকে। ক্লিয়ার? অলওয়েজ কি থাকে? বেশি থাকে। এছাড়া তোমরা আরেকটা মেথডে করতে পারো, সেটা হচ্ছে যদি বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া। তার মানে এই যে 16,000 টাকা, এটাকে তুমি করতে পারো বিয়োগ প্রক্রিয়া, উপরে 20 এবং নিচে কত? 80। এভাবে ক্যালকুলেশন করলেও সেম তোমার রেজাল্ট আসবে। এবং মুনাফার হার নিয়ে আমরা অলরেডি একটা ক্লাস দিয়েছি, এবং তোমাদেরকে ভিডিও আকার ইউটিউবে প্লেলিস্ট আমরা দিচ্ছি, সেখানে তুমি দেখলে ক্লাসটা মুনাফার হারের A to Z কনসেপ্ট ইনশাল্লাহ ক্লিয়ার করতে পারবা। তোমরা আইএজুকেশনের ইউটিউব চ্যানেলে গিয়ে সেখান থেকে প্লেলিস্ট আকারে দেখতে পারো, কারণ আমরা প্রতিদিনই একটা দুইটা করে কি হচ্ছে ভিডিও যাচ্ছে প্রতিটা টপিকের, এবং এই ক্লাসগুলো করলে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। মুনাফার হার বলো, বাকিগুলো বলো, সবগুলা। ঠিক আছে? সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো? মাইমুনা ইসলাম বলছে ইয়েস স্যার, এটা ইজি সিস্টেম। হ্যাঁ অবভিয়াসলি প্রচুর ইজি। ঠিক আছে? বাট হচ্ছে ক্লাস তো কনসেপ্টগুলো যদি তোমার ক্লিয়ার না থাকে, অবভিয়াসলি ওগুলো দেখে নিবে। আমাদের ইউটিউবে ক্লাস যাচ্ছে, পাশাপাশি হচ্ছে তোমাদের জন্য রেগুলার ক্লাস নেব। অপু হালদার সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটা কম্বিনেশন করে নিচ্ছে। এর আগে আমি দুইটা ক্লাস কিন্তু সেকেন্ড পেপারে নিচ্ছি, তো খেয়াল করতে হবে, ওখান থেকে ওই ক্লাসগুলো দেখতে পারো। ওকে, 5 নম্বরটা দেখো। 5 নম্বরে বলছে যে আলফা কোম্পানি 10 লাখ টাকার প্রাপ্য রয়েছে 350 দিনের মধ্যে প্রাপ্য, এটা প্রদর্শিত হবে কোথায়? তার মানে প্রাপ্য রয়েছে, আমরা জানি প্রাপ্যগুলো দেখায় আমরা কোথায় বলো তো? চলতি সম্পদ হিসাবে। চলতি সম্পদ হিসাবে। এখন আমাকে বলতে পারো ভাইয়া, এখানে দেখেন যে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, 10 লাখ টাকা, এবং যেহেতু বলে দিয়েছে 350 দিন, তার মানে 1 বছরের সময়, 1 বছরের কম অথবা 1 বছর সময়ের মধ্যে যে সম্পদগুলো বিদ্যমান থাকে সেটা হচ্ছে কি আমরা চলতি সম্পদ আকারে দেখাই, তাই না? তাহলে এটা হবে কি বলতো? উদ্ধৃত পত্রের চলতি সম্পদ হিসাবে। ক্লিয়ার? উদ্ধৃত পত্রের চলতি সম্পদ হিসাবে দেখাবা। অ্যামাউন্টটা বেশি, টাকার অ্যামাউন্টটা অনেক বেশি, দেখে মনে হতে পারে ভাই এটা তো একটা স্থায়ী সম্পদ, তাই না? সো এটা স্থায়ী সম্পদ হবে না, এটা হচ্ছে চলতি সম্পদ আকারেই তোমরা দেখাবে। ঠিক আছে? কারণ হচ্ছে যেহেতু সময়টা 350 দিন, তার মানে অবভিয়াসলি তুমি যদি ভাইয়া এই দিনটার কথা হিসাব করো, সময়ের কথা, তাহলে ইজিলি বুঝতে পারবা যে এটা হচ্ছে তোমার কি বলতো? চলতি সম্পদ। ক্লিয়ার? ওকে, ফারদিন আবার সেম কোশ্চেন করছে। ফারদিন যে ভাই 25% আসলো কোথা থেকে? 20% দেওয়া ছিল বিক্রয় মূল্যের উপরে, বিক্রয় মূল্যের উপরে 20 হলে ক্রয় মূল্যের উপরে কত? 25। সিম্পল হিসাব। এটা তোমরা মুনাফার হার যদি বেসিকটা ক্লিয়ার না করো তাহলে তোমার একটু প্রবলেম হবে। ওকে, এছাড়া বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার 20% হয়, তুমি এই ক্যালকুলেশন করবা কোন প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া। এভাবে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। যেমন উপরে 20, নিচে কত? 100। দেখো 20 একে 20, 4 20 কত? 80, 4 দ্বারা ভাগ করে 100, 25%। সিম্পল, যেভাবে ক্যালকুলেশন করো, এবং এটা আমি যেভাবে শিখাইছি ওইটা দেখলে তোমার জীবনে কি হবে না? প্রবলেম হবে না, কনফিডেন্টলি বের করতে পারবা। এই যে কোনো সংখ্যায় হোক ওইটাও বের করতে পারবা, এবং শর্টকাট টেকনিক 1 সেকেন্ডে কীভাবে বের করা যায় এটাও তুমি কী করতে পারবা? ক্যালকুলেশন করতে পারবা। ফারদিন অবশ্যই শেষ সময়
আশা করি বেসিকটা ক্লিয়ার থাকা উচিত ছিল। তারপরে যেহেতু নাই, অবভিয়াসলি ট্রাই করো, যেখানে যেখানে প্রবলেম আছে বা যেটা এখনও ল্যাকিংস আছে মনে হয় ওইটা সলভ করা ট্রাই করো, ঠিক আছে? ওকে, সো পরের কোশ্চেনটা দেখো, এটাও ভালো করে খেয়াল করো, তাহলে আরও সহজ হবে তোমার জন্য। দেখো, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 20,000 টাকা। প্রান্তিক মুনাফা, প্রান্তিক মানে কি বলো তো? বিক্রয় মূল্যের উপর মুনাফা। প্রান্তিক মানে হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফা, এটার আরেকটা নাম। তার মানে এখানে 20%, তবে বিক্রয়ের পরিমাণ কত? ফারদিন এবার ভালো করে খেয়াল করো, খুবই ভালো করে খেয়াল করো ফারদিন। তো দেখো, এবার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 20,000 টাকা এবং মুনাফা হচ্ছে কিসের উপরে? বিক্রয়ের উপরে। তার মানে বিক্রয়ের উপরে মুনাফা 20%, বাট বিক্রয় মূল্য আমার দেওয়া নাই। তো আমরা জানি বিক্রয় মূল্যের উপর 20% হলে ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে কত পার্সেন্ট? 25%, সেম আগেরটার মতো, ঠিক আছে? তার মানে 25% যদি করি আমার কত হয়? 5,000 টাকা। এই 5,000 টাকা কি আমার মুনাফা? ক্লিয়ার? মুনাফা। দেখো, আমরা কিন্তু ক্যালকুলেটর সারাই ক্যালকুলেশন করলাম। 25% মানে কি? 5,000 টাকা। এখন দেখো, বিক্রিত পণ্যের ব্যয় 20,000, আমার মুনাফা হয়েছে 5,000। তার মানে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যদি আমি যোগ করি, পেয়ে যাবো কি বলো তো? বিক্রয় মূল্য। কি পেয়ে যাবো বলো তো? বিক্রয় মূল্য। কি পেয়ে যাবো বলো তো? বিক্রয় মূল্য। ক্লিয়ার? এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যোগ করে দিলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে বিক্রয়। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? সমস্যা নাই, যেগুলো সলভ করতে যেগুলো করতে থাকো। আমরা আজকে 12টা এমসিকিউ, বেশি না 12টা করাবো, এবং খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই খুবই অনেকের কাছে টাফ, এবং যারা হচ্ছে আগের ক্লাসগুলো করছে তাদের কাছে ইজি হবে, এবং দেখবে যে প্রত্যেকটা বোর্ডেই এই টাইপের কোয়েশ্চেন অনেক আসছে, ঠিক আছে? তো আমরা এমসিকিউগুলো কমপ্লিট করে কি সিকিউতে যাব, এই জন্য এখানে অবশ্যই বেশি সময় নিব না। মনিরুল ইসলাম বলছে, ভাইয়া অ্যাকাউন্টিংয়ে দ্বিতীয় পর্যায়ে ক্লাস হবে না? হবে রে ভাই, জাস্ট ওয়েট করো। একদিনে তো আর কি সব পড়ানো যায় না, পড়ানো যায়। আজকে ফার্স্ট পেপার পড়াইতেছি, তারপরও এই টপিকটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং সবাই অনেক বেশি রিকোয়েস্ট করছো। আমরা কিন্তু জাস্ট কি করতেছিলাম? বোর্ড কোয়েশ্চেন সলভ করতেছিলাম, তাই না? সো তোমাদের রিকোয়েস্ট, ভাই এই একটা টপিক আমাদের অনেক প্রবলেম আছে স্পেসিফিকভাবে, এই জন্যই জাস্ট হচ্ছে এই ক্লাসটা নেওয়া। তারপর আজকে এটা করতেছো, তোমরা এই ক্লাস বাদ দাও, ভাই এটা হবে না, ওটা হবে না, ওটা হবে না। ভাই যেটা ক্লাস নিচ্ছে এটা করো, এদিকে মনোযোগ দাও। তোমরা হচ্ছে এত কিছু যদি এক ক্লাসে যদি হচ্ছে সব খাইতে চাও, যে ভাই ম্যারাথন ক্লাস, ভাই সেকেন্ড পেপারের ক্লাস, ভাই আর্থিক বিবরণী যে অবচয়ের ক্লাস, এতগুলো কীভাবে করাবো? ঠিক আছে? সো এখন যেটা করতেছো এটাই জাস্ট মনোযোগ দাও। আমি যেটা বললাম যে তোমাদের রেগুলার ক্লাস নিব, কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। তোমাদের যেগুলোতে প্রবলেম আছে ওগুলো সলভ করে দিব, আর পাশাপাশি বোর্ড কোয়েশ্চেন আমরা বেশি বেশি সলভ করব এবং এদিকেই ফোকাস করব, ঠিক আছে? ওকে, এবার আসো 8 নাম্বারটা আমরা দেখব। 8 নাম্বারটা আছে অনুপার্জিত আয় কি নির্দেশ করে? তো অনুপার্জিতর আরেকটা নাম হচ্ছে অগ্রিম, এটার আরেকটা নাম হচ্ছে অনর্জিত। ভাইয়া তুমি অ্যাকাউন্টিংয়ে তখনই অনেক বেশি ভালো করতে পারবা যখন তুমি এই যে বিকল্প নামগুলো আছে না, এগুলো মনে রাখতে পারবা। প্রতিটা টার্মের অল্টারনেটিভ নামগুলো তোমার যদি মাথায় থাকে, তাহলে পরীক্ষার হলে গিয়ে অ্যাকাউন্টিং কোশ্চেন তোমার কাছে কঠিন মনে হবে না, মনে হবে যে হুবহু কি কমন, ঠিক আছে? হুবহু রিপিট হয়েছে। এই যে কোশ্চেনটা দেখতেছো না, অনুপার্জিত আয়, এই কোশ্চেনটাই তোমার এই বছর আসতে পারে যে অগ্রিম আয় এটা কি, অনর্জিত আয় এটা কি। তার মানে অবশ্যই বিকল্প নামগুলো তোমার কি মাথায় রাখা লাগবে। তো দেখো ভালো করে একটু খেয়াল করো, অগ্রিম আয় বা অনুপার্জিত আয় এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? মনে করো শাহরুখ খান, সে হচ্ছে মনে করো ভালো বড় সুপারস্টার। তার মানে সে যদি কোনো কাজ করে বা কোনো মুভিতে চুক্তিবদ্ধ হয়, তাহলে অবভিয়াসলি সে কী করবে? আগে টাকা নিয়ে আসবে। তো তুমি কোনো সেবা প্রদান করনি, বাট আগে টাকা নিয়ে আসছো, সেবা প্রদান না করে আগে টাকা নিয়ে আসছো। ধরো আগে একটা টাকা নিয়ে আসছো, অগ্রিম টাকা নিয়ে আসছো, টাকা যেহেতু নিয়ে আসছো, তুমি কি দায়বদ্ধ না ডিরেক্টরের কাছে যে তোমাকে অবভিয়াসলি সেবা প্রদান করতে হবে? এখন শাহরুখ খান মনে করে টাকা নিয়ে আসছে, সে কিন্তু এখনো কাজ করে নাই, মুভিতে যেহেতু চুক্তিবদ্ধ হয়ে টাকা নিয়ে আসছে, সে কি দায়বদ্ধ ডিরেক্টরের কাছে, অবভিয়াসলি তাকে কি করতে হবে? মুভির কাজ করে দিতে হবে। তার মানে এই যে অগ্রিম, অনুপার্জিত বা অনর্জিত আয়, এটা হচ্ছে এক প্রকারের দায়। কোন দায়? চলতি দায়। কারণ এটা হচ্ছে ভাই একটা চলতি দায়, বিকজ এখানে অগ্রিম টাকা নিয়ে আসছে, এখনও সেবা বা সার্ভিস প্রোভাইড করে নাই। সবাই বুঝতে পারছি? সবাই বলেন ভাইজান আপুরা, সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো দ্রুত? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? ওকে, সো বুঝতে পারলে আমরা এবার 9 নম্বরে যেটা সলভ করতে যাচ্ছি, যে তোমার অলিক সম্পদ, অলিক, মিথ্যা, কাল্পনিক, ভুয়া, তাই না?
অলিক, মিথ্যা, কাল্পনিক, ভুয়া, মিথ্যা, কাল্পনিক সম্পদ অথবা ভুয়া সম্পদ, তাই না? এই যে প্রত্যেকটাই হচ্ছে বিকল্প নাম, এইটুকু তোমাদের বলতে হবে, এই যে বুঝতে হবে। এখানে আজকে ভালো লাগতেছে যে আমাদের স্টুডেন্টরা খুব বেশি রেসপন্স করতেছে। জিমি করতেছে, জাহান, তারপরে ঋতিকা তো লেট কেন ঋতিকা? মাইমুনা শুরু থেকে খুবই অ্যাক্টিভ আছে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। ইরিন কাজী আছে, তানবীর আছে, মুহিবুর রহমান আছে, জিমি আছে, আলভিও আছে, তাই না? তো সবাই দেখি বেশি বেশি রেসপন্স করতেছে, এটাই দরকার। আমি পড়াচ্ছি তোমাদের, এখন যদি বুঝতেই না পারি যে তুমি বুঝতেছো কি না, হ্যাঁ ঘুমাইতেছো না পড়া পড়তেছো, এটাই যদি ধরতে না পারি তাহলে কাকে পড়াচ্ছি, এটা যদি বুঝতে না পারি তাহলে পরে লাভ নাই, ঠিক আছে? তো দেখো এখানে অলিক সম্পদ যেটার কোনো বাস্তব অস্তিত্ব নাই, অর্থাৎ যে সম্পদটার বাস্তব কোনো অস্তিত্ব নেই সেটাই হচ্ছে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। তো আমরা সবাই জানি যে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ হচ্ছে তোমার এই যে একটাই আছে এখানে শেয়ার বাট্টা। শেয়ারের বাট্টার আরেকটা নাম হচ্ছে ঋণপত্রের বাট্টা অথবা অবহার। ঋণপত্রের বাট্টা, এই বাট্টা মানে কি বলতো? বাট্টা মানে হচ্ছে অবহার, বাট্টা মানে হচ্ছে অবহার। এটা হচ্ছে একটা অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। আমরা শুরুতে কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার করে আসছি। এনামুল ইবান 3, যাই হোক তোমার কমেন্টটা পড়লামই না আমি, ঠিক আছে? তো ভুয়া সম্পদটা হচ্ছে শেয়ার, বাট্টা বা অবহার। এখানে সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, এই তিনটা হচ্ছে কি অস্পর্শনীয় সম্পদ, ক্লিয়ার? ওকে, পরেরটা দেখো, নিম্নের কোনটি সর্বাধিক তরল সম্পদ হিসাবে বিবেচনা করবা? এখন সর্বাধিক তরল মানে হচ্ছে ভাইয়া নগদ টাকা। তরল মানে কি বলতো? তরল মানে হচ্ছে নগদ টাকা, ক্লিয়ার? এটা হচ্ছে কি নগদ টাকা, অর্থাৎ যে চলতি সম্পদটা তুমি যত তাড়াতাড়ি নগদ টাকায় রূপান্তর করতে পারবা, যে চলতি সম্পদ যত তাড়াতাড়ি নগদ টাকায় রূপান্তর করতে পারবে সেটা তত ভালো তরল সম্পদ, ক্লিয়ার? যে সম্পদটা যত তাড়াতাড়ি নগদ টাকায় রূপান্তর করতে পারবে সেটা তত ভালো তরল সম্পদ। সবাই বুঝতে পারছি? তো দেখো তোমরা যখন আজকে একটু পরে আমরা কি করবো, আর্থিক অবস্থার বিবরণী করব, সেখানে দেখবা চলতি সম্পদটা শুরুতেই তুমি দেখাইতেছো নগদ তহবিল, কি দেখাবে? নগদ তহবিল, ক্লিয়ার? নগদ তহবিল দেখাবে, তারপরে গিয়ে দেখাবে তোমরা ব্যাংক, তারপরে কি দেখাবে? ব্যাংক, তারপরে কি দেখাবে? প্রাপ্য বা দেনাদার, তারপরে দেখাবে প্রাপ্য বা দেনাদার, ক্লিয়ার? তারপর কি দেখাবে ভাইয়া? অগ্রিম, তারপর দেখাবে অগ্রিম, তারপরে হচ্ছে মজুদ পণ্য। তার মানে এটাই হচ্ছে তোমার তারল্য, এটাই কি ভাইয়া? তারল্য। আর আমরা এটা কি করি? তারল্য অনুসারে কি করে থাকে? দেওয়া থাকে, এটা আমরা তারল্য অনুসারে মেনলি করে থাকি, বুঝতে পারছি সবাই? তাহলে দেখো নিম্নের কোনটা সর্বাধিক তরল সম্পদ হিসেবে বিবেচিত হবে? এখানে যেহেতু নগদ নাই, তার মানে ব্যাংকে কি তরল সম্পদ হিসেবে বিবেচনা করবা, কারণ এখানে তোমার বুঝতে হবে অপশনের উপর ডিপেন্ড করবে যে কোনটা তোমার ক্লোজ আনসার, ঠিক আছে? যখনই দেখবা যে নগদ নাই, তার মানে নগদের পরে কোনটা আছে? ব্যাংক, কারণ ব্যাংক আর বর্তমানে নগদ টাকা সেম মনে করো। এখন তোমার কাছে এটিএম কার্ড আছে, তুমি যেখানে যাও না কেন দ্রুত করে কি করতে পারো? টাকা তুলতে পারবা। তো নগদ টাকার ব্যাংকের টাকা বর্তমানে কি একই জিনিস, ঠিক আছে? ওকে স্যার, 2টা এমসিকিউ আছে, তারপর আমরা চলে যাব। এবার হার্ড লেভেলের একটা এমসিকিউ দেখাই, এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস 22-23 সেশনের একটা কোশ্চেন, ঢাবির কোশ্চেন এই কোশ্চেনটা, এবং এটা খুবই সিম্পলি তুমি সলভ করতে পারবা। দেখো এখানে নিট বিক্রয় আছে 7,80,000 টাকা, ক্যালকুলেশন করতে বলছে যে পরিচালন খরচ কত। তার মানে এখানে মোট লাভ দেওয়া আছে কত পার্সেন্ট? 40%। তো মোট লাভ 40% আর নিট লাভ কত? 25%। তো মোট লাভ থেকে যদি আমি নিট লাভ বাদ দেই তাহলে পেয়ে যাবো কি? পরিচালন ব্যয়, ক্লিয়ার? তাহলে পেয়ে যাবো পরিচালন ব্যয়। তার মানে পরিচালন খরচ তাহলে কত পার্সেন্ট পেলাম আমরা? পরিচালন ব্যয় বা খরচ পেলাম 15%। তার মানে 15% বের করলে আমার ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাকে 10%-এ কত হয়? 78,000। 10%-এ 78,000 আর অর্ধেক কত? 29,000। তার মানে 1,17,000 টাকা তোমার হচ্ছে কি বলতো? পরিচালন খরচ। এখন এটা কিন্তু আমি ক্যালকুলেটর ছাড়া বের করলাম 15%, তার মানে 10%-এর শুরুতে বের করলে আমার 78,000 টাকা লাগবে, আরও 5%। 5% কি? 78,000 টাকার অর্ধেক 39,000 টাকা। তার মানে দেখো ক্যালকুলেটর ছাড়া এখন থেকে চেষ্টা করতে হবে মাঝে মাঝে যে ক্যালকুলেটর ছাড়া কীভাবে ম্যাথ সলভ করা যায়, এটা চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে টোটাল 1,17,000 টাকা তোমার কি? পরিচালন ব্যয় পেয়ে গেলাম, কি? পরিচালন ব্যয়। এখন এইটুকু কোশ্চেন আসতে পারে যে ভাইয়া মোট লাভ থেকে যদি আমি নিট লাভ বাদ দেই তাহলে কি পাওয়া যাবে? পরিচালন ব্যয়। মোট লাভ থেকে যদি আমি নিট লাভ বাদ দেই, এই যে মোট লাভ কত? 40, আর এখানে নিট লাভ কত? 25, তাহলে পাবো কি? পরিচালন ব্যয়। দেখো আমরা এইটুকু তো জানি যে মোট লাভ থেকে
মোট লাভ থেকে যদি আমি ভাইয়া পরিচালন ব্যয় বাদ দেই, পরিচালন ব্যয় বাদ দেই তাহলে পাবো কি নিট লাভ। এখন একই কোশ্চেন যেহেতু আমাকে পরিচালন ব্যয় বাদ দিতে করছে, বের করতে, তো মোট লাভ থেকে আমি নিট লাভ ব্যয় বাদ দিলে, নিট লাভ বাদ দিলে কি পরিচালন ব্যয়টা পাবো। কারণ দেখো মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাওয়া যায় নিট লাভ। এখন মোট লাভ থেকে যদি নিট লাভ বাদ দিই তাহলে কি পরিচালন ব্যয়টা আমি পেয়ে যাবো না। সেইটুকুই আমাদের ডিফারেন্স। মাইমুনা দেনাদার কেন হলো না, এই কোশ্চেনটা ধরতে পারো না। দেনাদার হচ্ছে ব্যাংকের পরে, ঠিক আছে, তোমাকে বুঝতে হবে কোনটা ক্লোজ আনসার, ওকে, সেই দিকে খেয়াল করতে হবে। তো দেখো আমার বিক্রয় আসলে 7,80,000 টাকা, আমাকে যেহেতু বলছে পরিচালন খরচ বের করতে, আমার পার্সেন্টেজ দেওয়া আছে মোট লাভ 40 এবং নিট লাভ কত 25, তার মানে মোট লাভ থেকে নিট লাভ বাদ দিয়ে দিলাম, পেয়ে গেলাম পরিচালন ব্যয় কত পার্সেন্ট, 15%। সরাসরি 7,80,000 টাকার 15% বের করলে কি আমরা পরিচালন খরচ পেয়ে যাব। ঠিক আছে, পরিচালন খরচ পেয়ে যাবে মাইমুনা। ওকে স্যার, হ্যাঁ। তো তোমাকে বুঝতে হবে ক্লোজ কোনটা। এখন যদি ব্যাংক না থাকতো মাইমুনা, ব্যাংক যদি না থাকতো তাহলে ক্লোজ ধরতা কাকে, তখন কিন্তু দেনাদার হতো। ঠিক আছে, আবার যদি নগদ থাকতো তাহলে কিন্তু ব্যাংক হতো না, তাহলে নগদ হতো। তো যেটা যত তাড়াতাড়ি নগদ টাকা রূপান্তর করা যায় সেটা তত ভালো তরল সম্পদ। ক্লিয়ার, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার, আঞ্জুমান হাসি বলছে ক্লিয়ার, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরেরটায় চলে যাই তাহলে। তো দেখো এটা তুমি 1 সেকেন্ডেই বের করতে পারবা যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25 হলে বিক্রয় মূল্যের উপর কত। কারণ আমরা সবাই জানি যে ক্রয় মূল্যের উপর 25 হলে বিক্রয় মূল্যের উপর কত হয় 20%। এবং এটা কিন্তু তোমাদের সুন্দর করে আমি লিখে দিয়েছিলাম, এই যে এত পার্সেন্ট, 20%, 25%, তারপরে 33.33%, তারপরে 50%, তারপরে কি 100%। এটা কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে, তাই না। তো এখানে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম, ক্রয় মূল্যের উপর কি বেশি। তার মানে বিক্রয় মূল্যের উপর যদি 16.67 হয়, ক্রয় মূল্যের উপর কত হবে 20। বিক্রয় মূল্যের উপর 20 হলে ক্রয় মূল্যের উপর কত 25। বিক্রয় মূল্যের উপর 25 হলে ক্রয় মূল্যের উপর কত 33.33%। তো বিক্রয় মূল্যের উপর অলওয়েজ কম। তো বলছে ক্রয় মূল্যের উপর যদি 25 হয়, ক্রয় মূল্যের উপর 25 হলে বিক্রয় মূল্যের উপর কত হবে 20, কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ কি থাকে, কম থাকে। আরেকটা মেথড শিখাইছিলাম, যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকে তাহলে যোগ প্রক্রিয়া, আর বিক্রয় মূল্যের উপর থাকলে কি প্রক্রিয়া, বিয়োগ প্রক্রিয়া। তাহলে দেখো কত 25, যেহেতু যোগ প্রক্রিয়া নিচে হবে 125। এভাবে করলেও তোমার 25, 5 25 100, 5 20 100, 20% হয়। ঠিক আছে, তার মানে এই সিকোয়েন্স মনে রাখলে তুমি 1 সেকেন্ড আনসার করবা, আর এইভাবে বের করতে গেলে 2 সেকেন্ড লাগবে। দ্যাটস ইট, এইটুকুই হচ্ছে তোমাদের ডিফারেন্স। 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের ডিফারেন্সটাই হচ্ছে এইটুকু। ঠিক আছে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো। এবং মুনাফার হার একবার তুমি শিখলে পরবর্তীতে আর কখনোই ভুল হবে না। ঠিক আছে, সো এই জন্য ভিডিওটা দেখতে হবে এবং ক্লাসগুলো করতে হবে। তোমাদের কিন্তু এখন থেকে রেগুলার অ্যাকাউন্টিং ক্লাস হবে 8টায়। ঠিক আছে, রেগুলারলি আমরা ট্রাই করব 8টায় তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাস নেওয়ার জন্য, চেষ্টা করব। হ্যাঁ, প্রতিদিন রাত 8টা, অর্থাৎ 8:05। ঠিক আছে, সো রেগুলার নিব, যাতে তোমাদের স্পেশালি অ্যাকাউন্টিং নিয়ে যে এত ভয়, সো ভয়গুলো যাতে দূর হয়ে যায়, আর শেষ সময় একটা গুছানো প্রিপারেশন যাতে তোমরা নিতে পারো। তো রিকোয়েস্ট করবো সবাইকে, তোমরা অবভিয়াসলি ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস করবা, একা একা ক্লাস করবা না। ঠিক আছে, আর কতদিন গিফট আমি করবা, সেটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কি না। ওকে, সো হাসি, ওকে, তারপরে হচ্ছে মাহির, শাহরিয়ার, জিতু, ওকে, ঠিক আছে। ইরিন কাজী জয়েন করছে আমাদের সাথে, থ্যাংক ইউ ভাইয়া। বাকি যারা আছে সবাই একটু রেসপন্স করি, এবং কি করব, হাইলাইট মেনশন দুইটাই করব পরবর্তীতে। আজকে আর বললাম না, তবে করলে বেটার, কারণ সবাই যেহেতু চলে আসতে পারে তোমার ক্লাসে। ওকে, তাহলে আমাদের এমসিকিউ পার্টটা শেষ। তো তোমাদের জন্য এটা হচ্ছে আজকে আমাদের ক্যামেরার ফোকাস কি বেশি, এই জন্য দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে টার্গেট ডিউ আইসো ব্যাস। তোমরা এই এইচএসসি এসটি শেষ করে তোমাদের লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট। তো এই অ্যাডমিশন টেস্ট ইনশাল্লাহ আমরা এডুকেশন তোমাদের জন্য যে ডিউ টার্গেট আইসো ব্যাস নিয়ে আসছি, তোমরা জেনে খুশি হবে। বিগত সালে কিন্তু আমাদের এই ব্যাচ থেকে শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। একটা কথাই মাথায় রাখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমার প্রিপারেশনটা হওয়া লাগবে গুছানো,
অনেক গুছানো হতে হবে এবং অ্যাডমিশন টাইমে অবভিয়াসলি তোমার বেসিক ক্লিয়ার থাকা লাগবে এবং যেই ব্যক্তিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে সাকসেস হয়েছে তুমি তার গাইডলাইনগুলো ফলো করো, তাহলেই তুমি সাকসেস হবে। ঠিক আছে, সো এটাই আমরা তোমাদেরকে করবো, একদম বেসিক থেকে পড়াবো। সো এখন ভর্তি হলে কিন্তু তোমরা মাত্র 2999 টাকায় ভর্তি হতে পারবা। সো এই সুযোগটা কাজে লাগাতে পারো, যদি হাতছাড়া করে ফেলো তাহলে কিন্তু তোমাদের জন্য মারাত্মক কী হয়ে যাবে, লস হয়ে যাবে। তো এটা করতে পারো। তো আমি আর্থিক অবস্থার বিবরণী আমার মনে হয় যে ভাই কারো শখ নিয়ে কোনো প্রবলেম নাই, স্পেশালি মনে করো আমি একটু স্লো যাব, যেহেতু তোমাদের আর্থিক বিবরণী সিকিউ সলভ করতে আমাদের একটু সময় বেশি লাগে। আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এবং তোমাদের মালিকানা সত্ত্ব বিবরণী, এটার যেই বেসিক শখ আছে ভাইয়া, এটা নিয়ে কারো কোনো হয়তো বা প্রবলেম নাই আমার জানা মতে এখন এই শেষ সময় এসে। তো তোমরা অবশ্যই এই শখগুলো একবার করে দেখে নিবা, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিব। আর যারা হচ্ছে বেসিক ক্লিয়ার তাদের জন্য সুবিধা হবে, আর আশা করি বেশিরভাগ এখানে যারা আছে সবারই ক্লিয়ার। ওকে, সো আমাদের একজন অ্যাডমিশন শিক্ষার্থী চলে আসছে তোমাদের মাঝে। সো সে বলছে ক্লাস করছিল আমাদের, তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারো যে ভাইয়াদের ক্লাস কেমন, তাই না? এবং তুমি ডিসাইড করো ভাইয়াদের ক্লাস করো, যদি মনে হয় যে তোমার কাছে ইফেক্টিভ তখন তুমি অ্যাডমিশন হবে। ঠিক আছে, অ্যাডমিট হবে। একদম না পারলে হবে না ভাইয়া, এই শখগুলো দেখে নিবা আই বিবরণীর। আর এই যে দেখো সুন্দর করে দেওয়া আছে, পরবর্তীতে একটা এক্সাম্পলও দেওয়া আছে যে বিশদ আই বিবরণী, জাস্ট সেবা আয় থেকে আমরা কী করছি, ব্যয়গুলা বাদ দিছি। তো এইগুলো হচ্ছে আমরা ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে শেখাবো তোমাদের, তাহলে মাথায় আরও থাকবে বেশি। তোমরা জানো যে সূত্র মুখস্থ থেকে বা ডেমো শখ না দেখে আমরা যদি সরাসরি ম্যাথ প্র্যাকটিস করি, এটা আমাদের মাথায় থাকে বেশি, তাই না? মাথায় সেভ হয়ে থাকে। ওকে, ঋতিকা বলছে 90% ক্লিয়ার। তো 10%-এর জন্য কী দরকার ঋতিকা? অবশ্যই রিভিশন আর প্র্যাকটিস, তাই না? রিভিশন আর প্র্যাকটিস। তো এই যে আমাদের চলে গেল, দেখো বিশদ আয় বিবরণী, একটা ছিল তোমার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ সেবাই প্রতিষ্ঠান, এবং আরেকটা হচ্ছে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে তোমার জন্য অনেক ইজি হবে, জাস্ট আয় থেকে ব্যয়গুলো কী করবা, বাদ দিবা, দ্যাটস ইট। ওকে, আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটু ঝামেলা বলতে এখানে তোমার স্টেপগুলো মনে রাখা লাগবে, যে মোট লাভ, পরিচালনা, আয় ব্যয়, এগুলো দেখাচ্ছি। আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই। তোমরা এই শখগুলো দেখে নিবা, ডেমো শখগুলো আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফে তুমি ডেমো শখগুলো দেখে নিবা। ঠিক আছে, সবাইকে রিকোয়েস্ট করতেছি তোমরা পিডিএফে কী করবা, এই ডেমো শখগুলো দেখে নিবে। ওকে, তাহলেই হবে। মালিকানা সত্ত্বেরও কি এখানে আমার ডেমো শখ দেওয়া আছে, এই যে মালিকানা সত্ত্ব বিবরণী, এবং এই ডেমো শখগুলো তোমরা যারা 9-10-এ কিন্তু শিখে আসছো, এবং যারা হচ্ছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার করছো তারাও কমপ্লিট করছো, সেকেন্ড পেপারও কিন্তু এই ডেমো শখগুলো কমপ্লিট করছো। যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য প্রবলেম হবে না। এই যে আমরা ফাইনালি আর্থিক অবস্থার বিবরণীটা দেখব। ওকে, ফাইনালি আমরা কি দেখব, আর্থিক অবস্থার বিবরণীটা দেখব। এখন এই যেখানে যে ক্লাসিফিকেশনগুলো তোমার চলতি সম্পদ, তারপরে হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, হ্যাঁ, স্থায়ী সম্পদ, অন্যান্য সম্পদ বলতে বোঝাচ্ছে ভুয়া সম্পদকে, এইগুলা। তারপর শেষে কি আমরা দায় এবং মালিকানার সাথে দুইটা একসাথে দেখাই দিব। ফার্স্ট ক্লাস, এই জন্য আমি জাস্ট ডেমো শখগুলো নিয়ে একটু আলোচনা করলাম, এবং তোমরা এইগুলো একটু দেখে নিবা, দ্যাটস ইট, তাহলে হবে। ঠিক আছে, ওকে। তারপর আমরা তাহলে সরাসরি আজকে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব। আর এখানে স্পেশালি অনেকগুলো সমন্বয় দেওয়া আছে, তোমরা সমন্বয়গুলো সুন্দর করে দেখবা, কারণ সমন্বয় আমাদের কিন্তু পারতেই হবে। ওকে, এই সমন্বয়গুলো দেওয়া আছে, যেমন তোমার ক্রয় সম্পর্কিত সমন্বয় পারলে আর্থিক অবস্থার বিবরণীতে কোনো প্রবলেম হবে না। আশা করি সমন্বয় পারলে আর্থিক অবস্থার বিবরণীতে কোনো প্রবলেম হবে না, তুমি কনফিডেন্টলি আনসার করতে পারবা। ঠিক আছে, তো এখানে যে সমন্বয়গুলো দেওয়া আছে, আমরা এই সমন্বয়গুলো কি প্র্যাকটিস করব। ওকে, এবং এমসিকিউর জন্য মাস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দেওয়া আছে, যেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তারপর আমি সরাসরি সিকিউ প্র্যাকটিস করব, সিকিউ সলভ করাবো। এখানে যে সমন্বয় অ্যান্টিগুলো দেওয়া আছে এগুলো তোমাদের আগে দেখে নিতে হবে। ওকে, এখন এই যে কোশ্চেনগুলো দেখতেছে এখানে, এই যে এখানে লেখা আছে এই অধ্যায়ের সারসংক্ষেপ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর প্রদানের জন্য সহায়ক। এখানে তোমার 50টার মতো কোশ্চেন আছে। এই 50টা কোশ্চেন যদি তুমি একটু দেখো, হ্যাঁ, জাস্ট এমসিকিউর জন্য তোমার অনেক বেশি হেল্পফুল হবে, এবং এই 50টা কোশ্চেন প্রত্যেকেই পড়ে নিবা সুন্দর করে। ঠিক আছে, আমরা স্লাইড দিয়ে দিব, স্লাইড এবং পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে, তোমরা জাস্ট দেখে নিবা। বুঝতে পারছো?
ওকে, তো আমরা সরাসরি আজকে একটু সহজ টাইপের কিছু ম্যাথ প্র্যাকটিস করব। কারণ হচ্ছে প্রথমে আমরা সহজগুলো প্র্যাকটিস না করলে আমাদের কি একটা ভয় ঢুকে যাবে। তো আমরা আজকে যেটা করব, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের, আজকে আমরা মেনলি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের এই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যাথ সলভ করব। তোমরা জানো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যাথগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ হয়, কারণ এখানে জাস্ট আয় থেকে ব্যয়গুলো বাদ দিতে হয়, কোনো ক্লাসিফিকেশন নাই। জাস্ট আয় থেকে ব্যয়গুলো তুমি কি করবা, মাইনাস করবা। মহিবুর রহমান পিডিএফ কোথায় পাবো? পিডিএফ হচ্ছে তোমরা আমাদের 70 ডেজ চ্যালেঞ্জ এ প্লাস চ্যালেঞ্জে যে গ্রুপটা আছে, এই গ্রুপটা, অথবা এইচএসসি 24 সাজেশন, এই দুইটা গ্রুপে যারা অ্যাড আসো তারা তো পাবে, এবং যারা নাই তারা হচ্ছে কাইন্ডলি অ্যাড হয়ে নেবে। তো কোশ্চেনটা সবাই একটা স্ক্রিনশট দেয়। আমরা দিনাজপুর ভোট 2019 সলভ করতে যাচ্ছি। সবাই হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে নেই, স্ক্রিনশট দিয়ে আমরা আগে সমন্বয়গুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, একটু সমন্বয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে শুরুতে আমাদের সমন্বয়গুলো জানা লাগবে। তো দেখো প্রথমে আছে অগ্রিম ভাড়ার 4/3 অংশের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তার মানে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এটা কি হয়ে গেছে, ব্যয় হয়ে গেছে, যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তো তোমরা জানো এই সমন্বয়টির প্রত্যেকটা জিনিসেই একটা আয় বিবরণীতে যায় অথবা একটা কি আর্থিক অবস্থার বিবরণীতে যায়। তার মানে সমন্বয়টিগুলো আমার দুই জায়গায় কাজ হতে পারে, একটা আয় বিবরণীতে, একটা আর্থিক অবস্থার বিবরণীতে। তো দেখো অগ্রিম ভাড়া তোমার যায় আছে, মনে করো অগ্রিম ভাড়া কোশ্চেনে দেখো দেওয়া আছে 60,000 টাকা। অগ্রিম ভাড়া কত টাকা দেওয়া, 60,000 টাকা। এখন এখানে বলছে 3/4, অর্থাৎ 4 ভাগের 3 অংশের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখন টোটাল আছে 4 ভাগ, 3 ভাগ আমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তার মানে এটার ভাগ করলে 4/15 60, 3/15 কত, 45। তার মানে এখানে 45,000 টাকা কি আমার ব্যয় হয়েছে, ভাড়া বাবদ ব্যয় হয়েছে আমার 45,000 টাকা। তো দেখো এই যে ব্যয় হয়েছে যে যতটুকু, এটা যাবে কোথায়, আয় বিবরণীতে। এই ব্যয় হয়েছে যতটুকু, এটা যাবে কোথায়, আয় বিবরণীতে। এবং আমার অগ্রিম ভাড়া আছে কত, এখনো 15,000 টাকা। এই অগ্রিম ভাড়াটা যাবে কোথায় বলো তো, আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে, আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে। তো এই বিষয়গুলো তোমার একটু ক্লিয়ার করা লাগবে, ঠিক আছে। ওকে, সেটা সবাই ক্লিয়ার কিনা, অগ্রিম ভাড়ার এইটুকু সবাই ক্লিয়ার কিনা বলো তো, অগ্রিম ভাড়াটা সবাই ক্লিয়ার কিনা। তারপর দেখো অনপার্জিত সেবায় 50,000 টাকা উপার্জিত হয়েছে। তার মানে অনুপার্জিত সেবা এটা ছিল তোমার একটা দায়। তো যতটুকু অনুপার্জিত এটা যাবে আর্থিক অবস্থার দায় পাশে, আর যতটুকু উপার্জিত হয়েছে ততটুকু যাবে কোথায়, আয় বিবরণীতে। ঠিক আছে, তারপরে দেখো অব্যবহৃত সাপ্লাইস, মানে বছর শেষে যতটুকু অব্যবহৃত আছে, তো অব্যবহৃত সাপ্লাইসটা তোমার যাবে কোথায় বলো তো, আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি পাশে। আর্থিক অবস্থার বিবরণী কোন পাশে, সম্পত্তির পাশে। এবং যতটুকু ব্যবহৃত হয়েছে এই ব্যবহৃতটুকু যাবে কোথায় বলো তো, আয় বিবরণীতে ব্যয় হিসাবে দেখাতে হবে। সেইমভাবেই আমার আসছে এখানে যন্ত্রপাতির উপর অবচয়, যতটুকু অবচয় হয়েছে এই অবচয়টুকু তুমি দেখাবা ব্যয় হিসাবে। তো ব্যয়গুলো আমরা কই দেখাই, ব্যয়গুলো আমরা দেখাই আয় বিবরণীতে। তার মানে প্রত্যেকটা সমন্বয়নটি যদি তুমি এভাবে ক্যালকুলেশন করতে পারো এবং আগে থেকে যদি একটা আইডিয়া থাকে যে অ্যাকচুয়ালি এটা কীভাবে হতে পারে, তাহলে কিন্তু তুমি ইজিলি কী করতে পারবা, আর্থিক অবস্থার বিবরণীতে এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সেম প্রবলেম আমরা এখনই ব্যাক করতেছি, জাস্ট একটু ওয়েট করো সবাই। এইদিকে এখনই আমরা ব্যাক করতেছি, সমস্যা নাই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আঞ্জুমান হাসি, যদি কোশ্চেন থাকে করতে পারো, আমি কোশ্চেনগুলো একটু আনসার দিই। জাস্ট এটাকে আমরা 2 মিনিট সময় দিই, 2 মিনিট সময় দিলে আমরা হোপফুলি আবার ব্যাক করতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, যারা যারা ক্লাস করতেছি একটু ধৈর্য ধরি।
সিকিউটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্স, তো সিকিউটা কিন্তু অবশ্যই তোমাদের দেখা লাগবে। হ্যাঁ, তো তোমরা হচ্ছে একটু ওয়েট করো, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো। বাচ্চা কাচ্চারা কোশ্চেন থাকলে করতে পারো, যেমন প্রান্ত বলছে ভাইয়া ভ্যাট চলতি সব একটু শিখাই দিয়েন। ভাইয়া সবই শিখাই দিব, বাট একদিনে তো আর পসিবল না। তোমরা এমন শিক্ষার্থী মানে মাথাটাই নষ্ট করে ফেলো। যেমন হচ্ছে আজকে পড়াচ্ছে আমরা ফার্স্ট পেপার আর্থিক বিজ্ঞান, বলতেছে ভাইয়া সেকেন্ড পেপার কবে পড়াবেন, ভাইয়া অবচয় কবে পড়াবেন, ভাইয়া ব্যাংক সমানুপানি কবে পড়াবেন। হ্যাঁ, সো একদিনে তো আর সব শেখা যায় না, যেটা শিখাইতেছে এটা আজকে মনোযোগ দাও, পরবর্তীতে আস্তে আস্তে আমরা এখন সময় কি বলো তো, এখন সময় হচ্ছে তোমার বোর্ড কোশ্চেন সলভ করার। তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা, আমরা বোর্ড কোশ্চেন সলভ করতেছিলাম, বাট যেটা করতেছিলাম যে অনেকে বলতেছে ভাই আর্থিক গণিতের প্রবলেম, এই জন্য স্পেসিফিকভাবে টপিকটা শিখাচ্ছি, তারপর বোর্ড কোশ্চেনে সলভ করবো, বোর্ড কোশ্চেন সলভের মাধ্যমে তোমার স্পেসিফিক যে টপিকগুলোতে প্রবলেম আছে এটা সলভ হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, সো ফাইনালি আবার চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ। সো সাইফা হচ্ছে ভয় পাইছে নাকি, হাহারিয়ে কেন দিলা। ওকে, পোলাপানের কথা শুনে হানজিমান হাসে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আবারও চলে আসছি, তাই না? ওকে, তো দেখো এই যে সমন্বয়নটিগুলো এইগুলো পারলেই হবে। তো দেখো তোমরা আর্থিক গণিতে এমনিতেই ভয় পাও, এই যে এটা হচ্ছে 2019 সালের একটা বোর্ড কোশ্চেন। তো দেখো 4টা সমন্বয়নটি মাত্র, ঠিক আছে, 4টা সমন্বয়নটি দেওয়া আছে। তো দাও এবার আমরা শুরু করি যে চলতি বছরে ভাড়া বাবদ খরচের পরিমাণ কত। তার মানে শুরুতে আমরা যেটা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে ভাড়া বাবদ খরচ কত টাকা। এখন তোমার কিন্তু কোশ্চেনটা বের করতে হবে দিনাজপুর ভূত 2019, এবং আমি শুরুতেই তোমাদের একটা সুযোগ দিয়েছি যে কোশ্চেনটা অ্যাটলিস্ট একবার করে সলভ করে নাও, সরি স্ক্রিনশট দিয়ে নাও, কারণ তোমার হাতে কোশ্চেন না থাকলে কিন্তু তুমি সলভ করতে পারবে না, ঠিক আছে? সো একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমিও দিয়ে নেই, আমি সরাসরি কি করাবো, সলভ করাবো, এখন প্র্যাকটিস করাবো। শিক্ষক জ্বালায় মরে না, শিক্ষকের হচ্ছে কোনো প্রবলেম হয় না, বাট হচ্ছে তোমাদের আলটিমেটলি লস হয়, ঠিক আছে? যেমন তুমি এই যে ধরনের কোশ্চেন যদি বারবার কমেন্ট করো, ভাই পিডিএফ কোথায় পাবো, ভাইয়া এই ক্লাস করান ওই ক্লাস করান, আমি কিছু কথা বললাম, আলটিমেটলি তোমাদেরই লস, তাই না? আচ্ছা, বই থাকলে তাহলে তো কোনো প্রবলেমই নাই, তাহলে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নেই। ওকে, সো আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম তাহলে। তো দেখো শুরু করি, বিসমিল্লাহ বলে দেখি, আমাদের আর্থিক গণিতে বলে অনেক প্রবলেম। তো দেখো চলতি বছরে তোমার কি বের করতে বলছে, চলতি বছরের ভাড়া খরচ। এখন দেখো ভাড়া অগ্রিম ভাড়া দেওয়া ছিল 60,000 টাকা। এখন এই 60,000 টাকার মধ্যে ভাইয়া ভালো করে খেয়াল করো, বলছে 4/3, অর্থাৎ 4 ভাগের 3 অংশ তোমার কি হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে ততটুকু কি আমার ব্যয়। তার মানে এটা ভাগ করলে 4×15 কত, 60, তার মানে 15,000 টাকা 3 দ্বারা গুণ করলে 45,000 টাকা। যেহেতু 45,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তার মানে এটা কি আমার ভাড়া খরচ, এবং বাকি যে এক ভাগ আছে 15,000 টাকা, এটা হচ্ছে অগ্রিম ভাড়া, এটা হচ্ছে তোমার সম্পদ। এখন কোশ্চেনটা কিন্তু দুইভাবেই চাইতে পারতো পরীক্ষায়, যে তোমার বলছে ভাড়া কত টাকা, ভাড়া যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে ততটুকু। এখন যদি বলতো অগ্রিম ভাড়ার পরিমাণ কত, তাহলে হতো যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয় নাই সেটাই কি আমার অগ্রিম ভাড়া। তাহলে 15,000 টাকা কি তোমার অবভিয়াসলি এখানে ভাড়া, অগ্রিম ভাড়া, আর এটা হচ্ছে সম্পদ। যেভাবেই কোশ্চেন পরীক্ষার হলে চাইবে তুমি সেভাবেই কি করবে, এটা আনসার করবে, ঠিক আছে? ওকে, এখানে বলে দিচ্ছে অগ্রিম ভাড়া হলো চলতি সম্পদ, অগ্রিম ভাড়ার যে অংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেটা হচ্ছে তোমার কি একটা ব্যয়, সেটা হচ্ছে কি তোমার একটা ব্যয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন করব বিশদ আয় বিবরণী। যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, তার মানে আজকে আমরা সেবামূলক প্রতিষ্ঠানের হিসাব নিকাশি করব, কারণ সেবামূলক প্রতিষ্ঠানেরটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ দুইটার মধ্যে একটা সেবামূলকের দিতে পারে, আর আজকে যেহেতু ফার্স্ট ক্লাস এই জন্য আমরা সেবামূলকটা করব। তো দেখো শুরুতে আমরা কি করব, আয়গুলা লিখব। এখন শুরুতে দেখো সেবায় দেওয়া আছে কত টাকা, 2,10,000 টাকা। কোশ্চেনে দেখো ভালো করে খেয়াল করো, রেও মিলে সেবায় দেওয়া আছে 2,10,000, রেও মিলে সেবায় দেওয়া আছে কত, 2,10,000। এখন ভাইয়া আমার সমন্বয় তো বলছে
অনুপার্জিত আয়ের অর্জিত অংশ। এখন অনুপার্জিত আয়ের অর্জিত অংশ কত? 50,000 টাকা। অনুপার্জিত আয়ের অর্জিত অংশ কত? 50। যতটুকু অর্জিত হয়েছে, মানে তোমার এখনো অনুপার্জিত আয় ছিল, মানে এখন সেবা হয় নাই কা, এরকম আয় ছিল কত? যা ছিল তার মধ্যে কিছু অংশ, মানে 50,000 টাকা কি হয়েছে? অর্জিত হয়েছে। তো যতটুকু সেবা অর্জিত হয়েছে ততটুকু তোমার জন্য আয়, তো এটা তুমি যোগ করে দিবা, তাহলে টোটাল আয় হয় আমার 2,60,000 টাকা। এখন আমার আয় কিন্তু আর নাই, এইটুকুই হচ্ছে আমাদের আয়। ক্লিয়ার? তো দেখো আয় যেহেতু শেষ, এবার আমরা কি করব? ব্যয়গুলোকে বাদ দিব। তো 1 নম্বরে আমরা ক নম্বরেই ভাড়া খরচটুকু বের করে ফেলছি, যে 60,000 টাকার মধ্যে 4 ভাগের 3 ভাগ হচ্ছে আমার ভাড়া বাবদ ব্যয়। তার মানে এই 45,000 টাকা কি? ভাড়া বাবদ ব্যয়। ঠিক আছে, 45,000 টাকা হচ্ছে ভাড়া বাবদ ব্যয়। এবার দেখো ভাইয়া, সাপ্লাইস প্রশ্নে দেওয়া আছে কত? 1,70,000, এবং সমন্বয়তে বলা আছে যে অব্যবহৃত সাপ্লাইস, তার মানে সমন্বয়তে বলা আছে ব্যবহার করা হয় নাই, অব্যবহৃত সাপ্লাইস হয়েছে 30,000 টাকা। তার মানে ব্যবহার করা হয় নাই, সাপ্লাইস হচ্ছে 30,000 টাকা। তাহলে আমার বছর শেষে এই ব্যবহৃত সাপ্লাইস কত? 1,40,000। যতটুকু ব্যবহৃত সাপ্লাইস, এই ব্যবহৃত সাপ্লাইসটুকু তোমার কি হবে বলো তো? এই ব্যবহৃত সাপ্লাইসই তোমার কোথায় যাবে বলো তো? এই ব্যবহৃত সাপ্লাইসই তোমার আয় বিবরণীতে যাবে, কারণ এটা একটা ব্যয়। যতটুকু ব্যবহৃত হয়েছে এতটুকু তোমার কি? ব্যয়। ওকে, তাহলে আমরা এটা লিখে ফেললাম। এবার দেখো যন্ত্রপাতির অবচয় 3 লাখ টাকা এখানে দেওয়া আছে, বলছে যন্ত্রপাতির অবচয় কত পার্সেন্ট? 10%। তো 3 লাখ টাকার 10% হয় 30,000 টাকা। যতটুকু অবচয়, আমরা প্রত্যেকে জানি অবচয়টাকে একটা ব্যয়, এটাও তুমি ব্যয় হিসেবে দেখাবে। ওকে, এবার দেখো বেতন দেওয়া আছে, বলছে 40%, তার মানে বকেয়া বেতন কত? 60%। তো আমার বেতন হচ্ছে 40,000 টাকা দেওয়া, হ্যাঁ, বেতন আমার 40% দেওয়া, তার মানে টোটাল বেতন কত? 100%। তো এখানে 40,000 টাকা 40%, 40 দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করো, তাহলে কত হয়? 1 লাখ টাকা। দুইটা তোমার একসাথে দেখাই দিছে। ঠিক আছে, যে বেতন হচ্ছে আমার 40 আর বকেয়া ছিল কত? 60%, কত? 60,000 টাকা। এখন এটাকে তুমি দেখো ক্যালকুলেশন কেমন করবে? 40% দেওয়া আছে, কোশ্চেনে লেখা বেতন 40%, তার মানে এখানে 40% দেওয়া, 40 দ্বারা তুমি কি করো? ভাগ করো, 100 দ্বারা গুণ করো। অথবা যেহেতু আমরা আলাদা করে দেখাচ্ছি, বকেয়া বেতন এত আর বেতন হচ্ছে 40%, বকেয়া বেতন কত? 60%, 60,000, টোটাল কত? 1 লাখ টাকা। আলটিমেটলি বেতন ব্যয় তোমার কত আছে এখানে? 1 লাখ টাকা লিখে ফেললাম। ঠিক আছে, এবার দেখো ঋণের সুদ। ঋণের সুদ দেওয়া আছে তোমার 5%, এবং ভালো করে খেয়াল করে এখানে একটা তারিখ দেওয়া। ঋণের সুদ দেওয়া আছে 1/7, একটা ধরো যে কোনো একটা তারিখ আমরা দিলাম, আমরা কোশ্চেন দেখতে পারতেছি না এই জন্য, ধরো 1/7/2021। তার মানে এখানে এটা তো 19 সালের অঙ্ক, তার মানে আমরা 18 দিতে পারি। এখানে দেখো জুলাই মাসে গিয়ে তোমার কি করছে? ঋণ নিছে। তার মানে যেহেতু জুলাই মাসে গিয়ে ঋণ নিছে, তাহলে তোমার এটা কি 6 মাসের, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কত মাসের? 6 মাসের। তাহলে 6 মাসের সুদ তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো দেখো 1,40,000 টাকার 5% হয় কত? 5×4=70, মানে 7,000 টাকা। যেহেতু তোমার 6 মাসে, তার মানে 12 দ্বারা ভাগ, 6 দ্বারা গুণ, তাহলে 3,500 টাকা তোমার কি বলো তো? ঋণের সুদ। তো আমরা সরাসরি আয় থেকে ব্যয়গুলো বাদ দিলাম, টোটাল ব্যয় হলো 3,18,000 টাকা। বাদ দিলে এটা হচ্ছে আমার গিয়ে ভাইয়া, যেহেতু হচ্ছে আয়ের থেকে আমার ব্যয়টা বেশি হয়ে গেছে, তার মানে নিট ক্ষতি অথবা লোকসান। যখনই আয় থেকে ব্যয় কি হবে? বেশি হবে, তখন কি হবে? নিট লোকসান হবে। হামিদ 6 মাসের। হামিদ এতদিন কোথায় ছিলে ভাই? হামিদকে অনেকদিন দেখি না ক্লাসে। যেহেতু হচ্ছে আমার আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে গেছে, তার মানে আমার কি? লোকসান। বুঝতে পারছি? লোকসান হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবে সবসময়, সেটা হচ্ছে তুমি যখনই আয় বিবরণী অথবা আর্থিক অবস্থার বিবরণী করবে, অনেক বেশি কেয়ারফুলি করবা, এবং সমন্বয়ের যে অ্যান্টিগুলো আছে তুমি শুরুতে একটু দেখে নিবা, কারণ সমন্বয় অ্যান্টিগুলো যদি তোমার মাথায় না থাকে, তুমি যখন ক্যালকুলেশন করবে টার্মগুলার, তখন কিন্তু বুঝতে পারবে না যে কোনটার সাথে সমন্বয় অ্যান্টির কাজ হবে। ঠিক আছে, আর একটা অ্যান্টির কাজ যদি একটু ভুল করে ফেলো, তাহলে কিন্তু তোমার আর্থিক অবস্থার বিবরণী বলো, আয় বিবরণী বলো, এগুলো কি করবে না? মিলবে না। সো বি কেয়ারফুল। মোসাম্মদ সায়েফা বলছো যে ঘুম অনেক বেশি আসছে। এটাই আমরা যখন দেখবা যে পড়াশোনা বেশি থাকে বা পড়াশোনা করতে যাব না, তখনই ঘুম আসবে। দেখবে তুমি পড়াশোনা করতেছো, পড়ার টেবিলে ঘুম আসতেছে, হায় হায়, এমনিতে ফোন টিপলে হচ্ছে তখন ঘুম আসবে না। তো চেষ্টা করতে হবে সর্বোচ্চটা দিয়ে, যে তোমার যদি এইটুকু মানে টার্গেট থাকে
ডিটারমিনেশন থাকে যে আমার কি করা লাগবে, টার্গেট এ প্লাস পাওয়া লাগবে, গোল্ডেন এ প্লাস পাওয়া লাগবে, তারপর আবার পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। তো ডিটারমিনেশন পাশাপাশি তোমার দরকার কি একটা কনসিস্টেন্টলি পড়াশোনা করা, মানে ধারাবাহিকভাবে একটা নির্দিষ্ট টাইমে পড়াশোনা করা। তুমি যখন নির্দিষ্ট টাইমে পড়াশোনা করবা তখন দেখবে তুমি ইমপ্রুভ করতে পারতেছো। আর যখন নির্দিষ্ট একটা টাইমে না করে একদিন 10 ঘন্টা, একদিন করলাই না, আরেকদিন 2 ঘন্টা এভাবে করলে দেখবা যে পড়াশোনা ইমপ্রুভ করতে পারতেছে না। সো তোমাকে অবশ্যই কনসিস্টেন্টলি পড়াশোনা করতে হবে এবং একটা নির্দিষ্ট কি করতে হবে, রুটিন করতে হবে যে এই সময় আমি এই সাবজেক্টগুলো পড়বো, এবং প্রতিদিন অ্যাটলিস্ট তুমি প্রতিটা সাবজেক্ট টাচ করো, দেখবে অনেক বেশি ইমপ্রুভ করতে পারতেছো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তোমার যে ড্রিম আছে, তোমার যে স্বপ্ন আছে, এটাকে তোমার মনে করো পড়ার টেবিলের সামনে ঝুলাই রাখতে হবে যে আমাকে এ প্লাস পেতেই হবে, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। এটা সুন্দর করে দেখবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি মেইন যে এই ড্রিমটার উপর ড্রিমটার জন্যই কি তুমি পড়াশোনা করতেছো, তার মানে তোমার স্বপ্নটা কি পূরণ করা লাগবে। তো এভাবেই তুমি হচ্ছে যদি করো তাহলে অবশ্যই ঘুম কি করবে, চলে যাবে দৌড়াইয়া। ঠিক আছে, তবে চেষ্টা করো, আসবে। আমিও তোমার লেভেলে যখন ছিলাম, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, তখন অনেক ফাঁকি দেওয়ার ট্রাই করতাম। ঠিক আছে, বা হয়ে যেত, অনেক পড়লে আর পড়তে মন চাইতো না। তবে এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, চেষ্টা করো, ওই ড্রিমটাকে সামনে রাখো যে আমার এ প্লাস পেতেই হবে। আর এ প্লাস পাওয়ার জন্য কী করতে হবে, পড়াশোনা করা লাগবে। কীভাবে পড়াশোনা করা লাগবে, একদম কনসিস্টেন্টলি পড়াশোনা করা লাগবে। সেই বিষয়গুলো যদি মাথায় থাকে, যদি একটা পারফেক্ট রুটিন থাকে, তাহলে ভাই তোমার স্বপ্নগুলো খুব পূরণ করা বলো বা পরবর্তীতে ঢাবিতে চান্স পাওয়া, এটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ওকে, হামিদ বলছো এখন ঘুমাবে, বলা লোকগুলাই ঠিকই 12টার পর ঘুমাবে। ঠিক আছে, এটা হতে পারে, তবে দিন শেষে সবাই পড়াশোনা করো। ওকে, পড়াশোনা ব্যতীত কিন্তু ভালো কিছু কখনোই করতে পারবে না। আর একটু গুছিয়ে পড়াশোনা ট্রাই করো, বিকজ হচ্ছে গুছানো প্রিপারেশনটা দরকার। আসলে এবার আমরা আর্থিক অবস্থার বিবরণী করব, তবে আজকে যে আর্থিক অবস্থার বিবরণীটা আমরা করতে যাচ্ছি এটা হচ্ছে আংশিক। কেমন, মনে করো একটা আর্থিক অবস্থার বিবরণী যখন তোমার একদম ফুল করতে না বলবে, হয়তো বলবে চলতি সম্পদ ক্যালকুলেশন করো, আর তা না হলে বলবে চলতি দায় ক্যালকুলেশন করো, অথবা বলতে পারে শুধুমাত্র সম্পত্তি পাঁচটা ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু তোমার কি করতে হবে ভাইয়া, তাহলে তোমার আংশিক লিখবা, তখন আংশিক লিখে দিবা। তো কোশ্চেনটা তো সবার কাছে আসে যেহেতু, তো তোমরা, আমি এটা ক্যালকুলেশন করি, একটু লাইভ থেকে চলে যাচ্ছি বলতে স্ক্রিনশটটা দেখবো। তো আমরা এটা কমপ্লিট করে শেষে তোমাদের কোশ্চেনগুলো নিব। তো সবাই কোশ্চেনটা বের করো, এখানে সুন্দর করে লিখে ফেলবা কোম্পানির নাম, আর্থিক অবস্থার বিবরণী এবং যেই তারিখে এটা তুমি করছো তারিখটার নাম লিখে ফেলবা, দ্যাটস ইট। ওকে, এবার দেখো চলতি সম্পদটা তুমি দেখাবে তারল অনুসারে। চলতি সম্পদ দেখাবে কি অনুসারে, তারল অনুসারে। তো তার অনুসারে দেখালে তোমার কি স্যার ভাববে যে তুমি আসলে কি অনেক গুছিয়ে লিখছো এবং তুমি ব্রিলিয়ার, এটা বুঝে নিবে বা ধরে নিবে। আর যদি গুছিয়ে না লেখো তাহলে কিন্তু নাম্বার পাবে, বাট স্যার মনে করবে যে এটা তেমন একটা স্মার্ট স্টুডেন্ট না। ঠিক আছে, তো দেখো এক গ্রামের একদম শেষে গিয়ে দেখো যে লেখা আছে নগদ তহবিল 35,000 টাকা। তার মানে নগদ তহবিলের সাথে আর কোনো কাজ নাই, নগদ তহবিল আছে তোমার 35,000 টাকা। এবার দেখো আমরা অগ্রিম যে ভাড়াটা ছিল, অগ্রিম ভাড়া আমরা কিভাবে ক্যালকুলেশন করছি, যে অগ্রিম ভাড়া 60,000 টাকা, মেয়াদ উত্তীর্ণ হচ্ছে 45,000 টাকা, তাহলে 15,000 টাকা কি আমার অগ্রিম। আর এই অগ্রিম যতটুকু ভাড়া আছে এটা আমার একটা চলতি সম্পদ, আমি ক্যালকুলেশন করে দিলাম। অব্যবহৃত সাপ্লাইস মানে যতটুকু সাপ্লাইস তোমার ব্যবহার করা হয় নাই, বছর শেষে রয়ে গেছে, এটা হচ্ছে কি একটা চলতি সম্পদ, এটা হচ্ছে 30,000 টাকা। ক্লিয়ার? তারপরে দেখো প্রাপ্য হিসাব সরাসরি দেওয়া আছে 90,000 টাকা। প্রাপ্য হিসাব মানে কি বলতো, দেনাদার হিসাব। এটার আরেকটা নামে হচ্ছে কি প্রাপ্য হিসাব, বা আরেকটা নাম হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। ঠিক আছে, তার মানে এইগুলো হচ্ছে তোমার কি বলতো, চলতি সম্পদ। তো এই ছিল আমার চলতি সম্পদ, এগুলো আমরা দেখাই ফেললাম। তাহলে টোটাল যোগ করলে হয় 1,70,000 টাকা। ক্লিয়ার? 1,70,000 টাকা। আমাকে যেহেতু হচ্ছে আংশিক ক্যালকুলেশন করতে বলছে শুধুমাত্র চলতি সম্পদ এবং চলতি দায়, তার মানে আমরা চলতি সম্পদটা দেখাই ফেললাম। ওকে, তুমি যদি হচ্ছে যেটা বললাম যে কয়েকটা আর্থিক অবস্থা তুমি প্র্যাকটিস করো, একটা না, তাহলে দেখবা যে তোমার জন্য অনেক বেশি ইজি হবে। তুমি যখনই কোনো আর্থিক অবস্থা করতে যাবে বা আয় বিবরণী করতে যাবে, তুমি একদম দেখবা যে রেও মিল দেখবা আর ধাপে ধাপে কি বসাই ফেলবা। ঠিক আছে, ওকে। এবার আসো মোট চলতি সম্পদ আমরা পেয়ে গেলাম, এবার চলতি দায়টা ক্যালকুলেশন করব। ঠিক আছে, রীতিকে একটু খেয়াল করো, এখানে তুমি যে কোশ্চেনটার কথা বলছো যে ভাইয়া বেতনটা আসলে কি অ্যাকচুয়ালি। তো দেখো রেও মিলে দেওয়া আছে বেতন, ভালো করে খেয়াল করো, লেখা আছে বেতন 40%, লেখা আছে বেতন 40%, কত টাকা, 40,000 টাকা।
এখন আমাকে বলো ভাইয়া টোটাল বেতন কত? 100% না, দেওয়া আছে 40%, তো এই যে 60% কি বকেয়া? 60% কি বকেয়া? রীতিকা খেয়াল করো, 60% কি তাহলে বকেয়া, তাই না? এখন এই 40%-এর টাকা 40,000 টাকা, তো 60%-এর টাকা আমি বের করবো কীভাবে? এই 40 দ্বারা ভাগ করবো 40,000-কে, 60 দ্বারা গুণ করবো, তাহলে কি 60,000 টাকা হয়। আর টোটাল বেতন তাহলে কত হয়? এটা 40%, আমরা টোটাল কত পার্সেন্ট? 100%। 40 দ্বারা ভাগ করো 40,000-কে, 100 দ্বারা গুণ করো, তাহলে 1 লাখ টাকা। তবে আলটিমেটলি আমরা প্রত্যেকে জানি এই যে বকেয়া বেতন আছে না ভাইয়া, এটা কিন্তু অলরেডি বেতন ব্যয় হয়ে গেছে, কিন্তু আমাকে কি করে নাই? টাকা দেয় নাই, ঠিক আছে? বেতন ব্যয় হয়ে গেছে, বকেয়া বেতনটা, ঠিক আছে? তার মানে পুরোটাই কিন্তু আমার বেতন অলরেডি ব্যয় হয়ে গেছে। তার মানে এই যে বেতন আছে 40 আর বকেয়া বেতন কত? 60, এই টোটাল টাকাটাই কি তোমার আয় বিবৃতিতে গেছে। এই জন্য এখন আর্থিক অবস্থার বিবৃতিতে শুধুমাত্র যতটুকু বকেয়া ততটুকু যাবে। বকেয়া কত ভাইয়া? 60%, 60,000 টাকা, কারণ 40,000 টাকা ব্যয় হয়েছে আর 60,000 টাকা কি এখনও বকেয়া আছে। তো বকেয়া যতটুকু, এতটুকু আমার হচ্ছে চলতি দায়, যতটুকু বকেয়া আছে এতটুকু কি চলতি দায়। এবার দেখো অনুপার্জিত সেবা, মানে অনুপার্জিত সেবায়, অনুপার্জিত সেবায় আমার কত? আমার 75,000 টাকা দেওয়া আছে আর সেবা আয় হয়ে গেছে 50, তাহলে অনুপার্জিত থাকে কত? 25। তার মানে আমরা প্রত্যেকে জানি অনুপার্জিত, অগ্রিম, তারপর অনর্জিত সেবা, এটা হচ্ছে একটা দায়। এবং শুরুতে কিন্তু আমি সমন্বয়গুলা তোমাদের ক্লিয়ার করছি, ঠিক আছে? পরে দেখো ঋণের বকেয়া সুদ, ঋণের বকেয়া সুদ আছে কত? 3500। এটা আমরা ক্যালকুলেশন করছি কিন্তু, যেমন ঋণের সুদ 5% ছিল, আমার হয়েছে 7,000 টাকা, 1,40,000 টাকার, এবং ঋণটা নিয়েছে কোন সময়? জুলাই মাসে, তার মানে 6 মাসের সুদ বকেয়া আছে 35,000 টাকা, এটাই কি আমার একটা দায়। সর্বশেষ প্রদায় হিসাবটা সরাসরি দেওয়া আছে, প্রদায় হিসাব 50,000 টাকা। যদি এখানে ধারে ক্রয় বা অন্যান্য কিছু থাকতো তাহলে আমরা যোগ করে দিতাম, ঠিক আছে? যেহেতু নাই এই পর্যন্তই, তাহলে আমার টোটাল 1,38,500 টাকা হচ্ছে তোমার দায়। তার মানে যেহেতু চলতি দায় এবং চলতি সম্পদ ক্যালকুলেশন করতে বলছে, আংশিকটা আমরা ক্যালকুলেশন করলাম, ঠিক আছে? আর্থিক অবস্থার ব্যয়, আর্থিক অবস্থার বিবরণ নিয়ে কোনো ভয় নাই। কারণ কি জানো? কারণ হচ্ছে তুমি যখন দুইটা সিকিউ যেহেতু আসবে, তার মানে একটা আমার পূর্ণাঙ্গ যদি করতেও বলে, আরেকটা কিন্তু আংশিক করতে বলবে, ঠিক আছে? সো প্যারা নাই, খুব কম সময় আনসার করতে পারবা। এবং প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? আমি এবার একটু লাইভে তোমাদের অবস্থা দেখি যে কে কে আসো, তারপর হচ্ছে আমরা কমপ্লিট করব এবং তোমাদেরকে এই শীটটা দিয়ে দিব। তোমরা অবশ্যই কী করবা? প্র্যাকটিস করবা, ঠিক আছে? ঋতিকা ক্লিয়ার, তারপরে হচ্ছে আঞ্জুমান হাসি ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা পিডিএফটা দিয়ে দিব তোমাদের 70 ডেজ চ্যালেঞ্জ এই গ্রুপটায়, অথবা আরেকটা গ্রুপ আছে কি 45 ডেজ, সরি তোমাদের সাজেশন যে গ্রুপটা আছে এটা। তো আমরা তোমাদের একটু হোমওয়ার্ক দেই। এই দেখো ঢাকা বোর্ড 2019 এটা করবে, এইগুলো না দেই কারণ এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এখানে তো অ্যান্সার দেওয়া আছে। তোমরা ঢাকা বোর্ডের স্পেশালি প্রত্যেকেই ঢাকা বোর্ড 2023, 22 এবং 21, ঠিক আছে? এই 3টা সালের 6টা সিকিউ তোমরা প্র্যাকটিস করবা এবং এই 6টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ক্লিয়ার? এই 6টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। প্রত্যেকেই হোমওয়ার্ক করে আমাদের অফিসিয়াল গ্রুপে কি করবা? শেয়ার দিবা। এবং আমি হচ্ছে আরও কিছু ম্যাথ তোমাদের একটু দেখাবো, জাস্ট এখানে তেমন কোনো প্রবলেম নাই। দেখো এই যে সমন্বয় অ্যান্টিগুলো আছে, ঘুরাই ফিরে একই টাইপের সমন্বয় অ্যান্টি। আমরা প্রথমে যে সমন্বয় অ্যান্টিটা কমপ্লিট করছি, এই টাইপের সমন্বয় অ্যান্টি তোমরা পাবে। সো ভয় নেই, তুমি জাস্ট কনফিডেন্স নিয়ে প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ হয়ে যাবে। ঋতিকা বলছে ভাইয়া সেবামূলক প্রবলেম হয় না, শুধু উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রবলেম হয় কিছুটা। সো উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রবলেম হবেই, বাট তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে তুমি অভ্যস্ত হয়ে যাবে, দেখবে ভুল হওয়ার পসিবিলিটি কমে আসবে। আরেকটা বিষয় মাথায় রাখবে, আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু তোমার মার্ক কাটবে না। যখন 100% মিলবে না, দুইটা পক্ষ মিলতেছে না অথবা সম্পদায় পাশ মিলতেছে না, তোমার কিন্তু ফুল মার্ক কাটবে না। হয়তো 4-এর মধ্যে কি 3 দিবে অথবা 4 দিবে, ঠিক আছে? 3 দিবে অথবা 4 দিবে। তো দেখো সেম টাইপের এই কোশ্চেন, এগুলো ঘুরাই ফিরে তোমার বলছে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ নির্ণয় করতে, আয় বিবরণী তৈরি করতে, কার্যকরী মূলধন বের করতে। এখন এই যে দেখো এটা একটু ডিফারেন্স, তাই না? যে কার্যকরী মূলধন ক্যালকুলেশন করতে বলছে। তো দেখো এখানে স্পেসিফিকভাবে বলে নাই যে আর্থিক অবস্থার বিবরণী বের করতে। তো কার্যকরী মূলধন মানে কি? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ, তাই না? কার্যকরী মূলধনটা হচ্ছে চলতি সম্পদ থেকে
চলতি দায় কি বলো, চলতি দায়টা হচ্ছে মাইনাস করবা। তো দেখো চলতি সম্পদ থেকে চলতি দায় যদি বাদ দাও তাহলে আমরা কি পাবো, কার্যকরী মূলধন। তার মানে আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু দেখাতে হবে, ঘুরাই ফিরে এগুলো সবই এক। এইচডব্লিউগুলো অবভিয়াসলি করবা, যেমন হচ্ছে 23, 22, 21 কি এইচডব্লিউ, হ্যাঁ ঢাকা বোর্ড 2023, 22 এবং 21 এগুলো হচ্ছে এইচডব্লিউ। অ্যাটলিস্ট তুমি হচ্ছে 3টা বোর্ডে 6টা সিকিউ না, 6টার মধ্যে অ্যাটলিস্ট 3টা করবা, আর 3টা হচ্ছে জাস্ট দেখবা, ওখানে কোনো প্রবলেম হলে প্রবলেমগুলো আমাকে জানাবে, ঠিক আছে। এটা আমাদের পি টেস্টে আসছিল, প্রান্ত বলছো, তার মানে এত সহজ কোশ্চেনে কিন্তু আসে তোমাদের। তো এইগুলো অবশ্যই অবশ্যই কী করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের ক্লাস হবে, সবাই টাইমলি জয়েন করে ফেলবা 8টা 5-এ। ওকে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। একটা বিষয় মনে রাখবা যে এখনই পারফেক্ট সময়, তোমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সময়, তোমার জীবনের টার্নিং পয়েন্ট হচ্ছে এই সময়টা। তুমি যদি এইচএসসিতে ভালো করতে না পারো তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে অ্যাডমিশনে তুমি কি করতে পারবে না, ফর্মই তুলতে পারবে না। তার মানে এখানে কিন্তু মোটামুটি বলা চলে যে তোমার যে একটা স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, এটা কিন্তু কী হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো এখন যে সময় আছে, যে সময়টুকু আছে তুমি প্রপারলি ইউজ করলে আশা করি তোমার যদি টার্গেট A+ হয়ে থাকে, ইনশাল্লাহ টার্গেট A+ কনফার্ম করতে পারবা। ওকে, আর বাবা মা তো তোমাদেরকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে, সবসময় তাদের কথাটা মাথায় রাখবা যে বাবা মা 12-13 বছর যাবত তোমাদের পড়াশোনা করাইতেছে, তোমার পেছনে টাকা ইনভেস্ট করতেছে, তারা তোমার কাছ থেকে কি চায়, এখন কি সময় হয়নি তাদেরকে কিছু দেওয়ার? তার মানে অবভিয়াসলি এখনই পারফেক্ট সময় যে বাবা মাকে আমরা কিছুটা হলে দিতে পারি, যে আমরা যদি একটা A+ পাই, পরবর্তীতে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই, তো আমাদের কি এটাই হবে আমাদের কাছ থেকে বাবা মায়ের পাওয়া শ্রেষ্ঠ গিফট, বা সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে এটাই যে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার বাবা মাকে উপহার যাতে দিতে পারি, ঠিক আছে। সো অ্যাটলিস্ট এইটুকু চেষ্টা করবা, মানে চিন্তা করবা যে আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখতেছে, তারা এত বছর যাবত পড়াশোনা করাইতেছে, একটু চিন্তা করবা যে আমরা আলটিমেটলি তাদের জন্য কী দিতে পারছি, ঠিক আছে। সো এখন সময়, চেষ্টা করো এবং নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করো, দেখবা যে তুমি হতাশ হবে না। একটা কথা মনে রাখবা, তুমি মন থেকে যেটা চাইবে অবশ্যই সেটা পাবে। তুমি যদি মন থেকে চাও যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, এটা যদি মন থেকে চাও এবং সে অনুসারে পরিশ্রম করো তাহলে অবভিয়াসলি সেটাকে পাবে, ঠিক আছে। সো যেই সময়টুকু আছে চেষ্টা করো, এবং তোমাদের প্রিপারেশন গুছিয়ে দিতে আমরা সব সময় তোমাদের সাথে আছি। জাস্ট চেষ্টা করো, ইনশাল্লাহ যে সময়টুকু আছে এবং শেষে আমরা ম্যারাথন ক্লাসের মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটা জাস্ট গুছিয়ে রাখো, এবং আমরা শেষ সময়ে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা সাবজেক্ট একদম ম্যারাথন ক্লাসে A to Z কমপ্লিট করে দিব, ঠিক আছে। রিভিশনের জন্য এটা তোমার অনেক বেশি হেল্পফুল হবে এবং অনেক বেশি কাজে দিবে। ওকে, তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ যদি সুস্থ থাকি দেখা হবে, কালকে ক্লাস নিব এবং কালকে ক্লাসে দেখা হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।